আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুক্তাসিম মুনির। আজকে আছি মেন্টরস এর কলেজ অ্যাডমিশনের জেনারেল নলেজ ক্লাস নিয়ে। আমি ইন্টারন্যাশনাল রিলেশনস এর 3rd ইয়ারের স্টুডেন্ট এবং স্বাভাবিকভাবেই ইন্টারন্যাশনাল রিলেশনস এবং জেনারেল নলেজ আমার কাছে অনেক প্রিয় একটা জিনিস এবং আমার কাইন্ড অফ ফোর্টে। আমি ডিবেটিং নিয়ে অনেক বছর অ্যাক্টিভ ছিলাম এবং এখান থেকে আমি অনেক নলেজ গ্যাদার করতে পেরেছি এবং এই জিনিসটা আমি দেখেছি সব জায়গায় আমার সবচেয়ে কাজে আসছে। সবচেয়ে বেশি কাজে আসছে আমার নটরডেমের ক্লাসের ভিতরে। নটরডেমে অ্যাডমিশনস এর সময় আমার জেনারেল নলেজ আমার আসছিল ভাইভার এক্সামের সময়। আমি ভাইভা এক্সামের সময় আমি যেভাবে করে আমি নিজেকে প্রেজেন্ট করেছিলাম এবং যেভাবে আমার নলেজ বেস দেখেছে, এটা দেখে আমার টিচাররা এবং যারা ইন্টারভিউয়ার ছিল, তারা অনেক খুশি হয়েছে এবং এটা আমার পার্সোনাল বিলিফ। কারণ তোমরা অলরেডি অনেক জায়গায় শুনেছো, এটা কিভাবে করে অ্যাডমিশনস নেওয়া হয় বা কিভাবে কোয়েশ্চেন সেটআপস করা হয়, এই জিনিসটা টপ সিক্রেট এবং টু আ সার্টেন এক্সটেন্ট প্রত্যেক ইয়ার চেঞ্জ হইতে থাকে। ইটস অলওয়েজ ভ্যারিয়েবল। কিন্তু আমার কাছে লেগেছে যে ইন্টারন্যাশনাল জেনারেল নলেজ এবং ইন্টারন্যাশনাল রিলেশনস এর একটা ফাউন্ডেশন থাকলে তোমাদের কলেজ অ্যাডমিশনস এবং বাইরে যেখানে ইন্টারভিউ দিবা, কলেজের ভিতরেও কয়েকটা ক্লাবে ইন্টারভিউ দিবা, সব জায়গায় কাজে আসবে। আমি যখন নটরডেম ডিবেট ক্লাবে ছিলাম এবং আইইউআরসি তে ছিলাম, যখন আমি স্কুলে থাকতে এবং কলেজে থাকতেও অনেক ডিবেট করেছি, ইউনিয়ন করেছিলাম। তখন আমার এই জেনারেল নলেজটা অনেক জায়গায় কাজে আছে এবং আমি আজকে ট্রাই করব সেই জিনিসটা তোমাদেরকে শেয়ার করে দেওয়ার জন্য। সো বেশি না করে আমরা আজকে আগাতে পারি। যে জিনিসটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে যাচ্ছি যে, এই পর্যন্ত নটরডেম এক্সামে ২ ভাবে জেনারেল নলেজ পরীক্ষা করা হয়েছে। ইউজুয়ালি হয় না। ইউজুয়ালি একভাবে থাকবে, সেটা হলো তোমাদের এই ভাইবার জন্যে। কিন্তু ২০২০ সালে যখন করোনা ছিল, তখন হলো তোমাদের ভাইভা এক্সাম হয়নি। তখন যেটা করেছিল যে নরমাল কোয়েশ্চেন এর সাথে তোমাদের জেনারেল নলেজ এক্সামস চলে আসছে। এর মানে না যে আসবে এবং একদম 99% চান্স যে আসবে না। তাও যেহেতু আমরা পারফেক্ট প্রিপারেশন এ চাচ্ছি, আমরা সবসময় 1% চান্সটা আমাদের থাকা উচিত। আমরা যদি জেনারেল নলেজটা ঠিকভাবে পড়াশোনা করি বা ঠিকভাবে যদি আমরা একটা মেইন আইডিয়া গুলো গ্রাস্প করতে পারি, তাহলে আমার বিশ্বাস যে তোমরা যদি যেখানেই আসুক, রিটেনেও আসুক আর ভাইভাতেই আসুক, যদি রিটেনে আসুক, তাইলে তোমরা ওইখানেও সলভ করে ফেলতে পারবা। তোমাদের নরমালি যেটা হয় যে ভাইভাতে শুধু জিকে না, আরো অনেক কিছু নিয়ে জিজ্ঞেস করা হবে। তোমাদের নিজেদের নিয়ে জিজ্ঞেস করা, হবিজ নিয়ে জিজ্ঞেস করা হবে এবং নরমালি জিকে নিয়ে ৬-৭টা কোয়েশ্চেন করা হয়। এই ৬-৭টা কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য এবং এবার নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করার জন্য তখন হলো আমরা এই জিনিসটার উপর ফোকাস দিব। এবং তোমাদের ওভারঅল প্রেজেন্টেশন কিভাবে করে ভাইভায় দিতে হবে সেটার টিপস এন্ড ট্রিকস ওটা নিয়ে তোমাদের সাথে আরেকটা ক্লাস করা হবে। তোমাদের জন্যে যেই ভাইভা করতে হবে সেটার জন্য তোমাদের এই জেনারেল নলেজের জন্য আমি সাজেস্ট করব ৩ জায়গা থেকে মেইনলি পড়তে হবে। ফার্স্ট জিনিস হলো যে আমরা যে প্রোভাইডার ম্যাটেরিয়ালস যেটা দিব, আজকে যে স্লাইডস গুলো দেওয়া হবে সেগুলো তোমাদের কাছে পিডিএফ প্রকারে তোমাদের কাছে সার্কুলেট করে দেওয়া হবে এবং এখান থেকে তোমরা ধরে নিতে পারো যে এইগুলো জিনিস সবচেয়ে কি ইম্পর্টেন্স তোমার জেনারেল নলেজ স্ফিয়ারে, কারেন্ট অ্যাফেয়ার্স স্ফিয়ারে, এই জিনিসগুলো তোমাদের সবচেয়ে বেশি হেল্প করবে। সেকেন্ড যে জিনিসটা আমি তোমাদের যেতে বলবো সেটা হলো যে এনসিটিভির বোর্ড বই, তোমাদের যে আইসিটির বই আছে, বিজিএস এর বই আছে, ওই ইনফরমেশন গুলো ভেরি ক্রিটিক্যাল। কারণ এই কারণ থেকে তোমাদের স্যাররা তোমাদেরকে দেখতে চাবে তোমরা কতটুক জানতে আগ্রহী ইন্টারন্যাশনাল রিলেশনস এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এবং তোমরা কতটুক তোমরা এসএসসি প্রিপারেশনটা নিয়েছো। এই জিনিসটা ধাঁচ করার জন্য ওরা ইউজুয়ালি তোমার বিজিএস থেকে মনে করো সেকেন্ড চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন্স বেশি দিবে। আর থার্ড জিনিস যেটা সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমরা পড়ার অভ্যাসটা বাড়াতে নিউজ পেপারস, অনলাইন আর্টিকেলস, আল জাজিরা যাবা, বিবিসিতে যাবা, প্রথম আলো পড়বা, ডেইলি স্টার পড়বা। ডেইলি স্টার থেকে ইংলিশ পড়াটা আরো অনেক ইজিয়ার হয়। এখান থেকে তোমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে কারেন্ট যে জিনিসগুলো চলছে, এগুলো তোমরা অনেক বেশি বেশি করে সবসময় আপ টু ডেট থাকবা। একটা স্টোরি, একটা ইন্টারন্যাশনাল স্টোরি যখন যাবে, ওটা হাইয়েস্ট ওই পেপারে ৫ থেকে ৬ দিন যাবে। তোমরা যদি ডেইলি আপডেটে থাকো তাহলে তোমাদের ডেইলি ওই জিনিস, আচ্ছা হ্যাঁ, গতকালকে এই জিনিসটা হয়েছিল, আজকে এই জিনিসটা হইছে। পরের দিন পেপার, হ্যাঁ, ওই ২ টা জিনিস হইছে, আজকে এই জিনিসটা হইছে। তোমাদের মাথায় অলরেডি একটা মেন্টাল মাইন্ড ম্যাপ থাকবে। এবং বেনিফিটস অফ রিডিং নিউজপেপার তো আমি নতুন করে আর বলতে যাব না তোমাদের কাছে। এটা বলার সাথে আমি আজকে এই ক্লাসটা ৩ ভাগে করতে যাচ্ছি। ফার্স্ট আমরা কথা বলবো বাংলাদেশ নিয়ে। বাংলাদেশ এবং তার বিষয়বলী। তারপর আমরা কথা বলবো সাউথ এশিয়ান অ্যাফেয়ার্স নিয়ে। বাংলাদেশের নেইবার কান্ট্রিজ, ওইটার কারেন্ট অ্যাফেয়ার্স এবং যাবতীয়। লাস্টে আমরা যেটা যাবো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো যে ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ওখানে আমরা গ্লোবাল জিওগ্রাফি, গ্লোবাল হিস্টোরি এবং গ্লোবাল কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও একটু আলোচনা করতে চাচ্ছি। এই সবকিছুর জন্য ক্লাসটা অনেক লং হবে এবং অনেক ইনফরমেটিভ হবে। আমি যে জিনিসগুলো ক্লাসের ভিতরে তোমাদেরকে স্পেসিফিকলি পয়েন্ট আউট করে দিব, সেই জিনিসগুলো তোমরা মাথায় রাখার চেষ্টা করবা। এবং বাকি যে ইনফরমেশন আছে আমি তোমাদেরকে বলে দিব যে হ্যাঁ, দিস আর নাইস টু রিড বা গুড টু নো অর হেল্পস টু নো। এইগুলো জিনিস তোমরা রাখবা যেন তোমাদের ভাইবার সময় যদি ওই কনভারসেশনটা উঠে, তাহলে তোমরা ওইটার সাথে অ্যাডিশনাল ইনফরমেশন দিতে পারবে টু ইমপ্রেস ইউর ইন্টারভিউ, টু ইমপ্রেস ইউর টিচার যে ইয়েস, দিস স্টুডেন্ট নোজ আ লট, দিস স্টুডেন্ট ইজ ইনফর্মড অ্যাবাউট দ্য কারেন্ট স্ট্যান্ডিংস, হি ইজ সামওয়ান হু ইজ অ্যাওয়্যার।
এইগুলো জিনিস অলওয়েজ হেল্পস টু প্রেজেন্ট ইয়োরসেলফ। সো শুরুর সাথে আমরা যে জিনিসটা নিয়ে প্রথমে কথা বলবো সেটা হলো বাংলাদেশ। বাংলাদেশের জন্য আমরা প্রথমে একটু জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি। এই কোয়েশ্চেনটা অনেক কমন, সেটা হলো যে বাংলাদেশের অফিসিয়াল নেম। এখানে তোমরা দেখবা যেখানে লেখা আছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলায় বলছি আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাংলাদেশ হলো এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। যখন আমরা গভর্নমেন্টের নাম বলবো তখন হলো সরকারের হবে। এই জিনিসটা খেয়াল রাখবো, যখন গভর্নমেন্টের নাম যাবে তখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আর যখন দেশের নাম বলবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। পপুলেশন অফ 2024 ইজ 172 মিলিয়ন। এই জিনিসটা নাম্বারটা চাবে, এবং এই জিনিসটা ইম্পর্টেন্ট। বাংলাদেশ ইজ কারেন্টলি দ্য 8th মোস্ট পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এই সংখ্যাটা জিজ্ঞেস করতে হবে যে বাংলাদেশ অনেক পপুলাস একটা কান্ট্রি, কততম? মনে রাখতে হবে 8th। এরিয়া এটা তোমরা ছোটবেলা থেকে শিখেছে 1,77,570 147,570 এবং 56,980 স্কোয়ার মাইল। আমাদের এখানে 8টা ডিভিশন আছে। আগে কিন্তু এটা জিনিসটা একটু ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে আগে ছিল 6টা ডিভিশন, এখন আমাদের হয়ে গেছে 8টা ডিভিশন। এই 8টা ডিভিশন তোমরা যদি দেখো, প্রথমে আমরা দেখব হলো সিলেট। সিলেট হলো সবচেয়ে ইজিয়ার। এখান থেকে 4টা জেলা, সুনামগঞ্জ, হাবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট। আমরা যখন এখানে যাব তখন আমরা দেখব যে তোমার এখান থেকে শুরু করে গাইবান্ধা এবং এই পর্যন্ত তোমার দিনাজপুর আর গাইবান্ধার উপরে যে জেলাগুলো আছে এগুলো হলো রংপুর, জয়পুরহাট এবং বগুড়া। এই দুটা পড়ছে কিন্তু রাজশাহীর ভিতরে। এবং এই সাইড থেকে তোমরা যদি রাজশাহী চিন্তা করো তাহলে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ থেকে বগুড়া, এটা হলো আমাদের রাজশাহী। যখন আমরা খুলনা দেখব তখন মনে রাখতে হবে যে রাজবাড়ী আর ফরিদপুর এই দুইটা জেলা কিন্তু অনেক কাছাকাছি হলেও নট খুলনা, দিস আর পার্ট অফ ঢাকা। কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল এবং বাগেরহাট, এইখান থেকে হলো আমাদের খুলনা শুরু। এবং এখান থেকে যখন আমরা নিচে দেখব এখানে বরিশাল, তারপরে হলো তোমাদের ভোলা, এবং এখান থেকে হলো তোমাদের বরিশাল। চিটাগাং কেসটা অনেক ইন্টারেস্টিং। তোমরা যদি ঢাকা থেকে যখন চিটাগাং যাওয়ার চিন্তা করো তখন তোমাদের কি মনে হয় যে সবসময় তোমরা সাউথ ইস্টের দিকে যাচ্ছ, রাইট? নট নেসেসারিলি। সাউথ ইস্টের দিকে চিটাগাং এর বেশিরভাগ থাকলেও তোমাদের এই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর এই পার্টটা কিন্তু তোমাদের চিটাগাং এর আন্ডারে পড়ছে। সো কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে হ্যাঁ ঢাকা তো তোমার সবচেয়ে সেন্টারে, তাহলে ঢাকা থেকে ডাইরেক্ট ইস্টে গেলে তুমি কোন ডিভিশনে যাবে বলো তো? মেইন ফার্স্ট কমন অ্যান্সারটা আসে হলো সিলেট, কারণ সিলেট তো এই সাইডে, রাইট, ইস্টের দিকে। কিন্তু ঢাকা থেকে ডাইরেক্ট ইস্টে প্রথমে পরে হলো চিটাগাং, এবং তারপরে আসে হলো তোমার এর চেয়ে উপরে গেলে তুমি যখন একটুখানি নর্থের সাইডে যাবা, যে নর্থ ইস্টের দিকে যাবা, তখন হলো তুমি সিলেট ডিভিশন পাবা। এখানে আমাদের কয়টা ডিভিশন গেল? 7টা। আর একটা ট্রিকি ছোট ডিভিশন আছে যেটা হলো আমাদের লেটেস্ট হয়েছে, সেটা হলো ময়মনসিংহ ডিভিশন। নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর আর জামালপুর, এই যে এতটুকু হলো আমাদের ময়মনসিংহ ডিভিশন। এবং মাঝখানে বাকি যেটা থাকবে সেটা হলো আমাদের এই যে এই জায়গাটা, এটা হলো আমাদের ঢাকা। এই 8টা ডিস্ট্রিক্ট, 8টা ডিভিশনের টোটাল আছে 64 জেলা, এটা তোমরা ভালোভাবে জানো। 495 উপজেলা, এটাও তোমাদের বই আছে। এবং আপডেটেড হলো ইউনিয়ন পরিষদের 4578। এই নাম্বারটা তোমার, এই নাম্বারটা মাঝে মাঝে আপডেট হয়। লেটেস্ট নাম্বারটা এই পর্যন্ত আছে 4578। আমরা যখন বর্ডার্স নিয়ে চিন্তা করব, এই পুরা বর্ডারটা যখন আমরা যাব, এই পুরাটা হলো 4472 কিলোমিটার্স। এবং এর মধ্যে যেটা আমরা অলরেডি জানি যে বাংলাদেশের 2টা নেইবার আছে, ইন্ডিয়া আর মায়ানমার। ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডার হলো 4156। এই পুরাটা ঘুরে যখন আমি একদম বান্দরবন পর্যন্ত চলে আসবো, এখানে হলো আমার 4156। এন্ড মায়ানমারের সাথে আমার লাস্টে একটা 271 কিলোমিটার বর্ডার আছে। বর্ডার রিজনের সাথে আমরা জানি যে এই আমাদের বাংলাদেশ থেকে ডাইরেক্ট ওয়েস্টে গেলে হলো ওয়েস্ট বেঙ্গল, তার উপরে আছে আসাম, তার উপরে আছে হলো তোমার ত্রিপুরা, মেঘালয়। এখানে হলো আসাম আসবে, এখানে হলো মেঘালয় থাকে। মেঘালয়ের পরে আবার একটু পার্ট আছে যেটা হলো আসাম, আর তারপরে হলো এই যে ছোট্ট একটা ক্লোজ প্লেসটা দেখতেছো, এটা হলো ত্রিপুরা। ত্রিপুরার নিচে যখন আমরা যাব তখন আমরা যাব হলো সরি এখানে হলো মিজোরাম, আর ত্রিপুরা হলো লাস্টে। সো যেই আমাদের মনে রাখতে হবে যে নেবার্স কারা কারা আছে, ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম। আর লাস্টে যে একটা পার্ট আছে, তো ইন্ডিয়া গেল, লাস্টে যে একটা পার্ট আছে মায়ানমারের, সেখানে আছে হলো রাখাইন। রাখাইন জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা সবাই অলরেডি আই গেস অ্যাসিউম করতে পারছো কেন আমি এটা বলতেছি। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আরো অনেক কিছু আমরা জানবো।
নেক্সট আমরা আসবো বাংলাদেশের রিভার সিস্টেমস নিয়ে। এই জিনিসটা অনেক সময় অনেক জায়গায় কোশ্চেনে আসছে যে বাংলাদেশের নতুন নতুন বেসিক ইনফরমেশন যেগুলো আছে সেগুলো জানার জন্য। ইউজুয়ালি আমরা সবাই অলরেডি জানি, এটা বেসিক নলেজ কম, কারণ মানে জেনারেল নলেজটা বলবো একদম বেসিক নলেজ, যে বাংলাদেশের মেইন যে রিভারগুলো আছে যমুনা, পদ্মা, মেঘনা আর হলো ব্রাহ্মণবাড়িয়া। এখান থেকে মেঘনা দিয়ে হলো এই পুরো সিস্টেমটা বঙ্গোপসাগরে চলে যায়। এখান থেকে আমাদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো যে বাংলাদেশের টোটাল সবকিছু মেলায় তোমার নদী এবং উপসাগর মেলায় টোটাল 700 থেকে 800 পর্যন্ত রিভার আছে। এবং ইন্টারন্যাশনাল রিভার যেগুলো হলো ইন্ডিয়া থেকে অন্য কোথাও ঢুকে বাংলাদেশে আসে, মানে ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করছে, এরকম রিভার আছে আমাদের 57। এর মধ্যে ইন্ডিয়া আছে 54 আর মায়ানমার আছে 3টা। এখানে একটা মজার জিনিস আছে, যেটা যে অ্যাকচুয়ালি সার্টিফাইড ইন্টারন্যাশনাল রিভার যেটাকে বলা হচ্ছে সেটা হলো আমাদের পদ্মা। সো যদি কেউ জিজ্ঞেস করে যে হ্যাঁ ইন্টারন্যাশনাল মানে আমাদের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল রিভার কোনটা, তাহলে হলো পদ্মা থাকবে। দুইটার নদী সেটা হলো আমাদের বর্ডার্স ডিভাইড করতেছে। এই জিনিসটা তোমাদের আরো ভালোভাবে দেখাতে হবে। আমাদের এই সাইডে যেটা আছে একদম সুন্দরবনের পাশে, সেখানে হলো আমাদের হারিয়াভাঙ্গা নদী। এটা হলো আমাদের সুন্দরবনের এই সাইড এবং ওয়েস্ট বেঙ্গলকে ডিভাইড করতেছে। আর এই সাইডে মায়ানমারের সাথে ঠিক টেকনাফের পরে এখান থেকে আসতেছে নাফ নদী। এই দুইটা হলো আমাদের বর্ডার রিভার্স, যে এই দুইটা রিভার দিয়ে একটা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রিয়েট করা হচ্ছে। এরপর থেকে আমাদের আরো কয়েকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে কুলিক যে নদীটা আছে, এই কুলিক নদী হলো ইন্ডিয়া বাংলাদেশ থেকে অরিজিনেট হয়ে তারপরে ইন্ডিয়ায় গেছে। এটা নদী আসছে, নদীর নাম হচ্ছে কুলিক, আর কুলিক তারপরে গিয়ে ইন্ডিয়ায় গিয়ে গেছে। নর্মালি সব নদী কি হয়, ইন্ডিয়া থেকে বাংলাদেশ আছে, যেহেতু এটা ডাউন স্ট্রিম আসতেছে, মনে করো যে এখানে যদি হিমালয় থাকলো, এখানে সব উৎপত্তি হইলো, তারপর এখান থেকে হলো বাংলাদেশ দিয়ে আসতেছে। কুলিক একটা নদী যেটা হলো বাংলাদেশ থেকে তারপরে ইন্ডিয়া যাচ্ছে। এবং এখানে আরেকটা মজার জিনিস আছে, সেটা হলো যে আত্রাই। আত্রাইটা বাংলাদেশে হয়ে তারপরে বর্ডারের ভিতর দিয়ে ইন্ডিয়া গিয়ে তারপর আবার বাংলাদেশ, এটা হলো দুইবার ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করছে। সো এরকম যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে হ্যাঁ নদীর একটা ইন্টারেস্টিং জিনিস বলতো, নাহলে আত্রাই নদী নিয়ে তুমি কতটুকু জানো, স্যার এই নদীটা দুইবার ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করছে। ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশ আসছে, তো বাংলাদেশ থেকে আবার ইন্ডিয়া গিয়েছে। এছাড়া আমরা আরো এখানে কয়টা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, যেটা হলো আমাদের উৎস। তোমার অনেক সময় জিজ্ঞেস করা হবে যে এই মানে মেজর নদীগুলোর উৎস কোথায়। তো আমরা জানি যে পদ্মার হলো গঙ্গা আর ভগীরথী নদীর মিলনস্থল, যেটা ভারতে। যমুনা আসতেছে হলো ব্রহ্মপুত্র নদ থেকে, মেঘনা আসতেছে বারাক নদ থেকে, কর্ণফুলী এই সাইডে আসতেছে হলো লুসাই পাহাড় থেকে, তিস্তা আসতেছে হিমালয় পর্বতমালা থেকে, এটা হলো হিমালয়াস থেকে ডাইরেক্ট আসবে। সুরমাও কিন্তু আসতেছে বরাক নদ থেকে, সুরমা আর মেঘনার উৎপত্তিস্থল কিন্তু সেম। কুশিয়ারাও আসতেছে বরাক নদ থেকে। সো সুরমা, কুশিয়ারা, মেঘনা, যেহেতু সুরমা কুশিয়ারা মিলে এখানে আসতেছে একসাথে, সব কোথা থেকে আসতেছে, বরাক নদ থেকে। এবং লাস্টে ফেনী যে নদীটা আছে, ফেনী নদী আসতেছে হলো ত্রিপুরা পাহাড় থেকে। ত্রিপুরা পাহাড় আমরা কোথায় বলছিলাম, এখান থেকে ডাইরেক্ট আসতেছে ফেনী নদীটা। এই যে ইনফরমেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হলো সবচেয়ে বেশি জিজ্ঞেস করতে পারে, এটা হলো তোমাদের জেনারেল নলেজ। এটা আসলে মোর দ্য থিং অফ তুমি বাংলাদেশ কতটুকু চিনো, মোর দেন তুমি বাংলাদেশ নদী, সেটা হলো যে সব নদীর মিলন স্থানগুলো। পদ্মা আর যমুনা, এই যে আমরা যে দেখছি এটা যে যমুনা আসতেছে আর পদ্মা আসতেছে, এই জায়গাটা গিয়ে মিলতেছে। এই জায়গাটা হলো গোয়ালন্দ। মানে যারা আগে পদ্মা ব্রিজ হওয়ার আগে যারা আমরা খুলনায় যেতাম, তারা আমরা ফেরি ক্রস করা লাগতো এই গোয়ালন্দ ঘাট থেকে। তারপর থেকে যেটা আছে যে মেঘনা আর পদ্মা আর মেঘনা যেখানে মিলতেছে, এটা হলো এই যে মেঘনা আসতেছে আর পদ্মা আসতেছে এই জায়গাটা, এটা হলো চাঁদপুর। চাঁদপুর আরেকটা অনেক বড় কারণে ইম্পর্টেন্ট, সেটা তোমরা বলতে পারবা? অনেকে অলরেডি কমেন্টসে বলে ফেলবা আই গেস, কিন্তু আমি তাও আগে বলে রাখি, সেটা হলো যে এই জায়গায় চাঁদপুর ইম্পর্টেন্ট বিকজ এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় ইলিশ উৎপাদনের স্থান। চাঁদপুরের ইলিশ নিয়ে আমরা যারা একটু ঘোরাঘুরি করে তারা আমরা সবাই জানি চাঁদপুরের ইলিশ কতটা সুস্বাদু, কতটা পপুলার হয়েছে। এই মেঘনার যমুনার মাঝখানে জায়গাটা, এখানে চাঁদপুরে সবচেয়ে বেশি ইলিশ পাওয়া যায়। এবং আরেকটা জিনিস যেটা আমরা বলতে পারি যে এখানে হলো সুরমা আর কুশিয়ারা, এই দুইটা জায়গা মিলতেছে। এই জায়গাটা মিলতেছে হলো তোমার ভৈরবে। এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট যে সুরমা আর কুশিয়ারা মিলে যখন আসতেছে তখন এটা ভৈরব আসতেছে। এবং ব্রহ্মপুত্র এবং মেঘনা, ব্রহ্মপুত্র আর মেঘনা যখন মিলতেছে, এটা হলো ভৈরব বাজার। একটা ভৈরব বাজার। ব্রহ্মপুত্র যখন মিলতেছে, এটা আমরা আসতেছে ভৈরব বাজারে। এবং এখান থেকে হলো মেঘনা, দেখবে যে মেঘনার বেশিরভাগ ফ্লো সরে যাচ্ছে। আর সুরমার কুশিয়ারা মিলতেছে হলো ভৈরবে।
এটা নিয়ে তোমরা যেই জিনিসটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে এই স্লাইড থেকে, সেটা হলো যে তোমাদের জয়নিং পয়েন্টগুলো গোয়ালন্দ আর হলো চাঁদপুর। আর একটা জিনিস তোমরা মনে রাখবে যে মেইন যে রিভারগুলোর উৎস, এই জিনিসগুলো তোমাদের কনভারসেশনের মধ্যে আসবে। এরপরে যে আরো ইনফরমেশন, সেগুলো তোমরা তোমাদের নিজে জানার জন্য আরেক প্র্যাকটিস করতে পারো। এরপরে আমরা যাব হলো একটুখানি হিস্ট্রির দিকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তোমাদের মেইন বেসিক ইনফরমেশন আসলে তোমাদের বিজিএস বই থেকেই আসবে। তাও কয়েকটা জিনিস এগুলো ট্রিকি, এরা তোমাদের হিস্ট্রির প্রতি তোমাদের নলেজ টেস্ট করবে। এই জিনিসের জন্য প্রথমে যে জিনিসটা রাখতে হবে যে বাংলাদেশের যে 11টা সেক্টর ছিল, এটা তো আমরা সবাই জানি। এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা হলো যে 10 নম্বর সেক্টর, 10 নম্বর সেক্টর ছিল কমপ্লিটলি নেভাল। এটা বঙ্গোপসাগরের তীরের দিকে থাকে। সো যদি কখনো জিজ্ঞেস করা হয় যে হ্যাঁ বাংলাদেশে কয় সেক্টরে, 11 সেক্টরে ডিভাইড করা হয়েছে, 10 নম্বর সেক্টরটা ছিল পানিতে। সেকেন্ড যে জিনিসটা নর্মালি জিজ্ঞেস করা হয় যে ঢাকা কোন সেক্টরের নিচে পড়ে। তোমরা যদি এখানে আমার ম্যাপ দেখতে পারো, এখানে ঢাকা কিন্তু 2 সেক্টরের ভিতরে পড়ছে, সেক্টর 2 আর সেক্টর 3 এর ভিতরে। আর তোমরা যদি ম্যাপের বেসিক আইডিয়া তুমি মাথায় নিয়ে যাও, তোমার দেখে মনে হবে যে ঢাকা সেক্টর 2 সেক্টর 3 এই পড়তেছে, কিন্তু ঢাকা শহর কিন্তু সেক্টর 2 এর আন্ডারে। এই জিনিসটা তোমাদের মানতে হবে। যে তোমাদের যুদ্ধ নিয়ে কথা হলো, তখন তোমরা বলবে যে হ্যাঁ ঢাকা কোন সেক্টরে ছিল, সেক্টর 2 তে ছিল। আরেকটা জিনিস যেটা আমরা মনে রাখতে চাই সেটা হলো যে তোমার 11টা সেক্টর ভাগ করা হয়েছিল 11 জুলাই 1971-এ। এখানে একটা ডিবেট আছে। অনেকে বলে যে তোমাদের মুজিবনগর সরকার যখন ছিল এপ্রিলে, তখন ওরা 11টা সেক্টর ডিভাইড করে রাখছিল, বিকজ ওরা তখন ডিভিশনটা ছিল অপারেশনাল এবং মিলিটারি পারপাসে। যখন এমএজি ওসমানী যখন আসলো কমান্ডার চিফ হিসেবে, তখন 11 জুলাই 1971-এ সে হলো 11টা সেক্টর, 11টা মিলিটারি অপারেশনের সেক্টর করে 11টা সেক্টরে 11টা সেক্টর কমান্ডার নিয়োগ দিয়েছে। সেক্টর কমান্ডারের ইনফরমেশনটা তোমরা তোমাদের জন্য গুড টু নো, কিন্তু আই উড সে যে কয়েকটা জিনিস যারা হলো প্রমিনেন্ট ফিগার, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। যেমন আমরা জানি যে সেক্টর 1-এ ছিল জিয়াউর রহমান, যেটা আমরা জানি জেড ফোর্স হিসেবে। সেক্টর 2-তে ছিল হলো খালেদ মোশাররফ, যেটা হলো আমরা জানি কে ফোর্স হিসাবে। এবং সেক্টর 3-তে ছিল কে এম শফিউল্লাহ, কে এম শফিউল্লাহ আমরা জানি হলো জেড ফোর্স জিয়াউর রহমান, কে ফোর্স খালেদ মোশাররফ এবং এস ফোর্স কে এম শফিউল্লাহ। এই 3টা সেক্টরে আমাদের যে মেইন 3জন ছিল মিলিটারি অপারেশনস এর, এই 3জন 3 সেক্টরে ডিভাইডেড ছিল। আমাদের আরেকটা জিনিস যেটা অনেক ইম্পর্টেন্ট আসে সেটা হচ্ছে মিত্রবাহিনীর অপারেশন শুরু হয় 3 ডিসেম্বর থেকে। এখানে একটা কাহিনী আছে, এটা তোমাদের গুড টু নো। 3 ডিসেম্বর থেকে ইন্ডিয়া আসছে যখন পাকিস্তান ওদের লাস্ট এফোর্টে দেখে ওরা ওয়ার ডাইভার্ট করে ইন্দো পাকিস্তান ওয়ার শুরু করছিল। তখন হলো ইন্ডিয়ার ওয়েস্ট সাইডে করাচি থেকে ফার্স্ট অ্যাটাক লঞ্চ করা হয় এবং ওইটার রিটালিয়েশন হিসেবে হলো ইন্দো পাক ওয়ারটা শুরু হয়। ওইটার পর থেকে হলো বাংলাদেশের সাথে প্রোগ্রাম আর আগে শুরু হয়েছিল। এখানে আরেকটা ইম্পর্টেন্ট, ওইটার কাছে পরে আসতেছি। বাংলাদেশের প্রথম অপারেশন করা হয় জয়েন্ট ফোর্সেস হলো 3 ডিসেম্বর 1971-এ। কিন্তু এই যে জয়েন্ট ফোর্স হবে, এইটার আনুষ্ঠানিক শুরু হয়েছিল 21শে নভেম্বর 1971, যেটাকে আমরা এখন জানি হলো আর্মড ফোর্সেস ডে হিসাবে। আরেকটা জিনিস যেটা হলো আমাদের মনে রাখতে হবে, ইউজুয়ালি আসে এটা তোমাদের বইও আছে, যে 16 ডিসেম্বর যে আমাদের যে বিজয় দিবস, সেই দিন হলো কতজন সৈনিক আমরা জানি, 93,000 পাকিস্তানি সোলজার্স সারেন্ডার টু দ্য জয়েন্ট ফোর্সেস। এই নাম্বারটা ইম্পর্টেন্ট, 93,000। আরেকটা জিনিস যেটা তোমরা খেয়াল করতে পারো সেটা হলো যে মাঝে মাঝে আসে যে তোমাদের যে 7 বীরশ্রেষ্ঠের মধ্যে ফোর্সেস এর ডিভিশনটা, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান আর সিপাহী মোস্তফা কামাল, এরা 3জন ছিল বাংলাদেশ আর্মির। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, সে পাকিস্তান এয়ারফোর্সে ছিল, সেখান থেকে ডিফেক্ট করে একটা প্লেন নিয়ে যখন হাইজ্যাক করে আসতে চাচ্ছিল, তার ভিতরে সে শহীদ হয়েছিল। সে ছিল বাংলাদেশ এয়ারফোর্সে। সো এখানে এয়ারফোর্স। এবং ইঞ্জিনিয়ার আর্টিফিসার, এটা তোমরা জানোই নেভি থেকে। লাস্ট যে 2জন, এরা তোমার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এবং বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, এরা 2জনই ছিলেন ল্যান্স নায়ক। ল্যান্স নায়ক ছিল বাংলাদেশ তোমার কি বলে ইস্ট পাকিস্তান রাইফেলস থেকে। ইস্ট পাকিস্তান রাইফেলস এর এরা হলো আমাদের এখন যেটাকে আমরা বিজিবি বলি। এই স্লাইডে তোমাদের আরো ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে তোমরা হলো ওদের যুদ্ধক্ষেত্র, ওদের যদি তুমি মনে করো যে তুমি ওদের নিয়ে আরো জানতে চাও,
তাহলে ওদের যে বীর গাথাগুলো আছে, চাঁপাইনবাবগঞ্জে কিভাবে করে মহিউদ্দিন জাহাঙ্গীর ফাইট করেছিল, বাকিদের এবং ওরা কিভাবে কত জায়গায় শহীদ হয়েছে, এই ইনফরমেশনটা তোমরা অ্যাডিশনালি জানতে পারো। দিস ইজ গুড টু নো ফর ইউ। নেক্সট আমরা যেটা যাব সেটা হলো বাংলাদেশের সংবিধান। এই জিনিসটা মাঝে মাঝে আসে তোমাদের বাংলাদেশের হিস্ট্রি না হলে গভর্নমেন্ট ফাংশন নিয়ে জিজ্ঞেস করি, যেগুলো বিজেএস এর চ্যাপ্টারে যেটা আছে, আমাদের যে 3 স্টেজ আছে, এখান থেকে যে জিনিসটা আসে যে সংবিধানের নাম কি, কনস্টিটিউশন অফ দ্য রিপাবলিক অফ বাংলাদেশ, যেটাকে বাংলায় আমরা বলছি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক বাংলাদেশ। এখানে একটা ট্রিক কোয়েশ্চেন একবার আসছিল, সেটা হলো যে কনস্টিটিউশনে কয়টা ভাষায় দেওয়া আছে। সেটা আমরা জানি যে কনস্টিটিউশন লেখা হয়েছিল 2 ল্যাঙ্গুয়েজেস। বাংলা এবং ইংলিশ, এই 2টা ল্যাঙ্গুয়েজের দিয়ে পুরো কনস্টিটিউশনটা ফর্ম করা হয়েছে। কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয় হলো 4 নভেম্বর এবং কনস্টিটিউশন এফেক্ট আসে 16 ডিসেম্বর 1972, মানে আমাদের স্বাধীনতার 1 বছর পরে। এই কনস্টিটিউশনে মোট আছে 11 পার্টস, সাথে একটা প্রিয়াম্বল। প্রিয়াম্বল জিনিসটা হলো তোমার কনস্টিটিউশনের শুরুতে ডিক্লারেশনস গুলো, যে এই ডকুমেন্টটা কি এবং এটা কোন ফোর্সে বাইন্ড করা হবে। এটার সাথে তোমরা আরেকটা জিনিস মনে রাখবা, যে এই প্রিয়াম্বলের ডেট যেটা আছে সেটা যে 4 নভেম্বর যে শুরু করেছে, এই তারিখটা বাংলায় হলো 18 কার্তিক 1379 সাল। এই যে আর্টিকেল 4টা, এটার সাথে 4টা স্কেডিউল আছে, গুড টু নো, এটা তোমাদের আসবে না। এবং এর নিচে টোটাল আর্টিকেলস আছে 153। এই স্লাইড থেকে তোমাদের মেইন যেই জিনিসটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, অ্যাডপ্টেড কবে হয়েছে, 4 নভেম্বর শুরু করা হয়েছে, মোট 11টা পার্ট আর টোটাল আর্টিকেল 153। 4 পিলার্স অফ দ্য কনস্টিটিউশন, এটা আমরা সবাই জানি অলরেডি, ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম। এবং এটা যে স্টেট ল্যাঙ্গুয়েজ বাংলা, এই জিনিসটা হলো আর্টিকেল 3-তে দেওয়া। এই জিনিসটা তোমরা গুড টু নো। সেই 3 না, আরেকটা ইনফরমেশন আছে, যদি তোমাদের জিজ্ঞেস করে, প্রবাবলি জিজ্ঞেস করো না, স্টেট ল্যাঙ্গুয়েজের সাথে স্টেট রিলিজনও কিন্তু বলা আছে, এবং স্টেট রিলিজন বলা হয়েছিল তখন ইসলাম। এটা পরে একটা অ্যামেন্ডমেন্ট দিয়ে, এটা 8th অ্যামেন্ডমেন্ট দিয়ে শুরু করা হয়েছিল। এই পর্যন্ত 17টা অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে 2018 সালে। এই 17টা অ্যামেন্ডমেন্টে দিয়ে, অ্যামেন্ডমেন্ট কি জিনিস আই বিলিভ আমরা জানি, কিন্তু আমরা আবার বলি, যখন একটা কনস্টিটিউশন হয় এবং যখন একটা সরকার গঠন হয়, তখন এই কনস্টিটিউশন টু দ্য আপন দ্য কারেন্ট স্টেটাস অফ দ্য কান্ট্রি, তখন অনেকগুলো জিনিস অ্যাড করা হয়, সাবস্ট্রাক্ট করা হয় এবং চেঞ্জ করা হয়। এই চেঞ্জগুলোকে আমরা বলছি অ্যামেন্ডমেন্টস। এই জিনিসটা মনে রাখতে হবে যে কতটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, 17টা অ্যামেন্ডমেন্ট, এবং লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে 2018 সাল। সেকেন্ড পার্টে যখন আমরা যাব, তখন আমরা দেখবো যে এই কনস্টিটিউশনের ভিতরে কি কি বলা হয়েছে। প্রথমে আমাদের এইগুলো জিনিস কনস্টিটিউশনালি ডিক্লেয়ার্ড, এই জিনিসটা মনে রাখতে হবে যে এইগুলো জিনিস যেহেতু কনস্টিটিউশন বলা হয়েছে, উইথাউট ভেরি বিগ অ্যামেন্ডমেন্ট এগুলো চেঞ্জ করা হবে না। আমাদের ইউনিটারি পার্লামেন্ট সিস্টেম, এখানে আমাদের শুধু একটা হাউস বসে, যে একটা, যেন আমরা দেখি যে মনে করো যে ইন্ডিয়াতে না হলে ইউএসএ যখন আমরা যে বাই ক্যামেরা, আপার হাউস একটা লোয়ার হাউস থাকে, বাংলাদেশে যেটা সিঙ্গেল হাউস হবে, এটা আমাদের কনস্টিটিউশনে বলা আছে। এখানে গভর্নমেন্ট 3 ব্রাঞ্চে থাকবে, এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং জুডিশিয়ারি। কোনটার কাজ কি আই থিঙ্ক তোমরা অলরেডি জানো। এক্সিকিউটিভ হলো আমাদের প্রেসিডেন্ট, আমাদের অফিস সার্ভেন্ট যারা আছে, যারা হলো সরকারের জন্য তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করবে। লেজিসলেচার হলো আমাদের মেম্বার্স অফ পার্লামেন্ট, যারা হলো আমাদের ডেমোক্রেসি আপহোল্ড করতেছে, যারা হলো আমাদের তোমাদের সেনেটে বসে আমাদের আলোচনার ভিতরে আমাদের দেশের ফাইন্যান্সিয়াল পলিসিস, ওভারঅল আউটলুক, এগুলো জিনিস নিয়ে ওরা ডিসকাস করে ডিসিশন আসবে। এবং জুডিশিয়ারি হলো আমাদের ল সিস্টেম। এই 3টা সিস্টেম কিন্তু প্রত্যেকটার থেকে ইন্ডিপেন্ডেন্ট, এটার সাথে এটার সম্পর্ক না, এবং জুডিশিয়ারির সাথে লেজিসলেচারের সম্পর্ক নাই। 3জনই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে এবং তাদের ওই ফ্রিডমটা আছে। হেড অফ দ্য স্টেট থাকবে হলো আমাদের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ইজ এ পার্ট অফ দ্য সেক্রেটারিয়েট, নট পার্ট অফ দ্য লেজিসলেচার। সে থাকবে হলো একটা 5-year টার্মের জন্য 2বার করে। সো 2 into 5, একটা প্রেসিডেন্ট হাইয়েস্ট কয় বছর থাকতে পারে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
10 years. হেড অফ দ্য গভর্নমেন্ট, হেড অফ দ্য স্টেট কিন্তু প্রেসিডেন্ট, হেড অফ দ্য গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার। এই জিনিসটা মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় যে আমাদের সরকারের প্রধানকে, প্রধানমন্ত্রী, বা এখন তোমাদের যেটাকে বলবো তোমরা ইন্টারিম গভর্নমেন্ট যেটা চলছে সেই কারণে হলো চিফ অ্যাডভাইজার। হেড অফ দ্য স্টেট সবসময় থাকবে প্রেসিডেন্ট, রাষ্ট্রের প্রধান আমার রাষ্ট্রপতি, সরকারের প্রধান প্রধানমন্ত্রী। এইভাবে করে মিলাই মনে রাখতে পারবো তোমরা। আমাদের বাংলাদেশের লেজিসলেচার নাম হলো জাতীয় সংসদ, এটা তোমরা সবাই জানো, সংসদ ভবন যেই কারণে নামটা আসছে। তোমাদের চেম্বার থাকবে ইউনিক্যামেরাল, যে জিনিসটা আমি আগে বলছি যে শুধু একটাই থাকবে। এবং এখানে যে টোটাল সিট, মানে এই সংসদে টোটাল সিট থাকবে হলো 350টা। 350টার মধ্যে হলো 300 এমপি ডাইরেক্টলি ইলেক্টেড বাংলাদেশের সব তোমার জেলা থেকে এবং সব তোমার সরকারি সেটিং থেকে, এবং 50টা সিট থাকবে হলো রিজার্ভ ফর উমেন। এই 50টা সিট তোমার এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, যেটা হলো যে এইটা আনা হয়েছিল একটা এমেন্ডমেন্ট দিয়ে, এবং এই এমেন্ডমেন্টে এটা আরো বলা আছে যে এটাকে নেক্সট 25 ইয়ার্স এর জন্য তোমার 50টা রিজার্ভ সিট বহাল থাকবে। এই জিনিসটা আসলে আমরা যে লাস্ট স্লাইডে দেখছি না যে 2018তে লাস্ট অ্যামেন্ডমেন্ট আসছে, ওই 17th অ্যামেন্ডমেন্টেই এটা বলা হয়েছে যে তোমার নেই যে 50টা রিজার্ভ সিট এটা নেক্সট 25 বছর ধরে বহাল থাকবে। এই পর্যন্ত আমাদের হলো ইকোনমিক্সের কি বলে কনস্টিটিউশন আইডিয়া। এরপরে আমরা ডিপ ডাইভ দিব হলো ইকোনমিক্সের ভিতরে। বাংলাদেশের ইকোনমিক্স নিয়ে অনেক ইনফরমেশন জানা আছে, এবং অনেস্টলি তোমরা এসএসসি থেকে এসে কলেজ অ্যাডমিশনের সময় তোমাদেরকে অত ফোকাস করবে না। অন্যান্য লেভেলসে যখন যাবা তখন হলো এগুলো জিনিস নিয়ে আরো ডিপ ডাইভ করবে, তখন তোমাদের আরো ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের থিওরিজ নিয়ে জিজ্ঞেস করতে পারে, দ্যাট ইজ দ্য লাইন অফ ইউ আর গোয়িং টু স্টাডি। যে জিনিসটা আমরা এখন জানবো বেসিক ইনফরমেশন জানা লাগবে, সেটা হলো যে বাংলাদেশের অ্যাজ অফ 2024 আমাদের কারেন্ট জিডিপি হলো $2671, এবং কারেন্ট ইনকাম পার ক্যাপিটা হলো 2820। এই ইনফরমেশনটা মোর ইম্পর্টেন্ট। কারেন্ট ইনকাম এটা হলো আমাদের দেশের মাথা পিছু আয়, যে একটা মানুষ অন এভারেজ কত আয় করছে, $2820 পার ইয়ার। এবং কারেন্ট জিডিপি গ্রোথ হলো 3.97। এই নাম্বারটা আগে অনেক, বাংলাদেশ সবসময় ইন্টারন্যাশনাল ডোমেনে পপুলার ছিল হলো ওদের হাই গ্রোথ রেটের জন্য, আমাদেরকে ডেভেলপিং কান্ট্রি যে কারণে বলা যায়। কোভিড এর পর থেকে এই জিনিসটা স্লাম্প করা শুরু করেছে, এবং যেহেতু সব ইন্ডাস্ট্রিটা হেড খেয়েছে ওইখান থেকে গ্র্যাজুয়ালি আবার আমরা ফেরত আসতেছি। তোমার যে লাস্ট বছরের যে জিডিপি আছে সেটার মধ্যে কন্ট্রিবিউশন দেখো যে আমাদের হাইয়েস্ট আছে হলো সার্ভিসেসে 51.60%, এবং সেকেন্ড হাইয়েস্ট ইন্ডাস্ট্রি, লিস্ট বলা যাবে না, থার্ড হাইয়েস্ট হলো আমাদের এগ্রিকালচার। সো বাংলাদেশ আগে একটা এগ্রিকালচার বেসড কান্ট্রি ছিল, সেখান থেকে আমরা আস্তে আস্তে ইন্ডাস্ট্রি এবং সার্ভিসেস বেসডে আসতেছি। তো কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে হ্যাঁ বাংলাদেশের জিডিপির সবচেয়ে হাইয়েস্ট কন্ট্রিবিউশন কিসে, তোমার মনে হবে যে হ্যাঁ এগ্রিকালচার ছিল এখন তো আমরা ইন্ডাস্ট্রিয়াল হয়ে গেছে, ইন্ডাস্ট্রি নো, আমাদের হাইয়েস্ট হলো সার্ভিসেস, এবং আমাদের সেকেন্ড হাইয়েস্ট, আমরা আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিতে শিফট করতেছি, কিন্তু এই মুহূর্তে আমাদের জিডিপির হাইয়েস্ট তোমার কন্ট্রিবিউশন হলো টুয়ার্ডস সার্ভিস। সেকেন্ড যে জিনিসটা তোমাদের এখন কারেন্ট অ্যাফেয়ার যেটা হলো আমাদের লাস্ট এই মাসে গত মাসেই হলো আমাদের এটা নিয়ে পর্যাপ্ত আলোচনা হয়ে গেছে, সো এটা হলো ইকোনমিক্স আন্ডার কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়তেছে বাংলাদেশ। সেটা হলো যে আমাদের জাতীয় বাজেট গত বছরের, এটা আমাদের দেশের 54th ন্যাশনাল বাজেট, এই জিনিসটা মনে রাখতে হবে। এবং এটাকে 2 জুন অ্যানাউন্স করা হয়েছে, এবং অ্যানাউন্স করেছে হলো ডক্টর সালাউদ্দিন আহমেদ, আমাদের ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং অ্যাডভাইজার যে আছে। এখানে অনেক ডেটা আছে, অনেক কিছু জানা আছে যে আমাদের কত পার্সেন্ট ব্যয় করা হয়েছে, কত টাকা আমাদেরকে কোন খাতে দেওয়া হয়েছে, এই ইনফরমেশন তোমাদের আসবে না। তুমি যদি তাও কথা বলতে চাও যে অনলি ইম্পর্টেন্ট থিং যে আমাদের টার্গেট গ্রোথ, আমাদের এই মুহূর্তে জিডিপি আছে 3.97-এ, এবং আমরা এটাকে এই বছর নিয়ে আসতে চাচ্ছি 5.25, এটা আমাদের টার্গেট। এই জিনিসটা মনে রাখলেই তোমাদের চলবে। এটার পরে আমরা আসবো তোমাদের সবার প্রিয় জিনিস যেটা বাংলাদেশের স্পোর্টসের মধ্যে আমাদের অনেক কিছু চলছে কারেন্টলি, এবং এখানে শুধু তোমাদের ক্রিকেট এবং ফুটবল চিন্তা করলেই চলবে না, বাংলাদেশের অর্জন দেখতে হবে, কারণ এইটা জিনিস তোমাকে দেখবে যে তুমি বাংলাদেশ নিয়ে তুমি কতটুকু জানো। এই জিনিসটার মধ্যে তোমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেটা হলো যে বাংলাদেশে এখন অনেকজন মাউন্ট এভারেস্ট পর্যন্ত ক্লাইম্ব করেছে 7 জন। The seventh person did this in just May of this year, 19 May 2025, এবং সে হলো ইকরামুল হাসান শাকিল। তার জার্নিটা অনেক ইন্সপায়ারিং, কিন্তু দ্যাটস নট
উইথিন আওয়ার গ্রাস্প। তো আমরা এই জিনিসটা শুধু মনে রাখবো। তোমরা যদি পরে জানতে চাও তোমরা ইকরাম হাসান শাকিল নিয়ে তোমরা পড়াশোনা করো। জিনিসটা স্টোরিটা অনেক নাইস। ক্রিকেট নিয়ে আমাদের মনে রাখতে হবে যে আমরা যে লাস্ট কয়েকদিন আগে যে বাংলাদেশ শ্রীলঙ্কার যে সিরিজটা চলছে এখনো চলছে, এই জিনিসটা তোমাদের একটু আপডেট থাকা লাগবে। যেহেতু এটা এখনো একটা অনগোয়িং জিনিস, তার জন্য আমরা মনে রাখবো যে ইনফরমেশনগুলো আমি পাবো সেটা, এর জন্য আমি বলি যে তোমাদের নিউজ পেপারসে ফোকাস থাকতে হবে, নিউজ পেপার এবং মিডিয়া আউটলেটসে। কারেন্ট যে ইনফরমেশনটা আসবে ওই জিনিসটাই তোমার রিপিটেন্সি হওয়ার চান্সেস সবচেয়ে বেশি। এই জিনিসের মধ্যে আমাদের এই পর্যন্ত যা হাইয়েস্ট আমরা যে এটা হলো যে আমাদের 247 রান পার্টনারশিপ হয়েছিল মুশফিকুর রহিম এবং নাজমুল হাসান শান্তর মধ্যে এই গত মাসের 17 জুন। এই জিনিসটার সাথে আমাদের বাংলাদেশে তুমি যেটা মনে রাখতে পারবে যদি এই কনভারসেশন আসে, তুমি বাংলাদেশ শ্রীলঙ্কার যে টেস্ট রেজাল্টটা চলছে ওইটা নিয়ে কথা বলবা, তোমার যে ওভারঅল সিরিজ সেটা নিয়ে কথা বলবা, নেক্সট যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবা। যদি আরো আরো জানতে চাও, যদি ক্রিকেটই তোমার ফোর্টে হয় যে হ্যাঁ আমি আমার ভাইবার ভিতরে আমি ক্রিকেট নিয়ে বেশি কথা বলতে চাই, তাহলে তুমি বাংলাদেশে পাকিস্তান হোয়াইট ওয়াশ যেটা করেছে গত বছর সেটা নিয়ে কথা বলবা, ওয়েস্ট ইন্ডিজের সিরিজ নিয়ে কথা বলবা, আর অনেক কিছু নিয়ে কথা বলতে হবে। এগুলো হলো তুমি তোমার কনভারসেশনটা কোন দিকে শেপ করবা, এটা এইগুলো জিনিস নিয়ে আমরা আরো ডিটেলস বলবো আমাদের ভাইবা ক্লাসে। এরপরে আরেকটা যে ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে সেটা হলো যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অনেকে হলো ইন্টারন্যাশনাল সাইডে দেখতে গিয়ে আমাদের ডোমেস্টিক ক্রিকেটের দিকে খেলা রাখে না। মাঝখানে তুমি হ্যাঁ তুমি ক্রিকেট নিয়ে অনেক কথা বলছো, তারপর তোমাকে জিজ্ঞেস করলো যে হ্যাঁ বাংলাদেশ প্রিমিয়ার লিগ নেবো ডিভিশন লিগ, তখন তুমি হ্যাঁ কি বললো। সো এই জন্য বেসিক ইনফরমেশনটা অ্যাটলিস্ট মনে রাখবো, সো ইউ ক্যান সেভ ইউর ফেস। সেটা হলো যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ লাস্ট যে বিপিএল জিতছে হলো ফরচুন বরিশাল, এই বছরের 2025 বিপিএল 2025 বরিশাল জিতছে এবং এটা ওদের সেকেন্ড টাইটেল। ওর আগের যেটা জিতছে সেটা হলো 2024, ওরা ব্যাক টু ব্যাক 2 সিজন জিততেছে। এখানে যেটা ফার্স্ট টাইটেল যেটা জিতছিল এখানে ক্যাপ্টেন ছিল তামিম ইকবাল, বোনাস ইনফরমেশন, গুড টু নো। আরেকটা যেটা আমাদের হেডলাইন্স ধরা হয়েছে সেটা হলো যে আন্ডার-19 এশিয়া কাপ গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের আন্ডার-19 টিম ইজ ডুইং স্পেকট্যাকুলার, এবং এখানের মধ্যে গত বছর এশিয়ান কাপ আন্ডার-19 ওরা ইন্ডিয়াকে ডিফিট করছে বাই 59 রানস। তোমার রানস এটা ইম্পর্টেন্ট না, যদি আন্ডার-19 নিয়ে যে আমাদের রিসেন্ট অ্যাচিভমেন্টগুলোর মধ্যে বলো, স্যার আমাদের আন্ডার-19 টিম ইন্ডিয়াকে হারাইছে, তা আবার এশিয়া কাপ ফাইনালস। আন্ডার-19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স বাংলাদেশ ডিফিটিং ইন্ডিয়া বাই 59 রানস। এরপরে আমরা আসবো ফুটবল নিয়ে, বিকজ যেই বাংলাদেশের বিশাল পার্টি ক্রিকেট নিয়ে পাগল না, তারা বাই ডিফল্ট ফুটবল নিয়ে পাগল, এক্সেপ্ট ফর ফিউ যারা হলো হকি দেখে বা F1 দেখে। তো এখান থেকে আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হলো যে বাংলাদেশের কারেন্ট মেন্স টিম 183, 183তম হলো বাংলাদেশের মেন্স টিম, আর উমেন্স টিম হলো 128তম। উমেন টিম আগায় আছে, এটা আমিও জানি। তোমরা যদি এটাও একটা জিনিস ফলো করতে হবে, বাংলাদেশের উমেন্স টিম কিন্তু অনেক ভালো করতেছে অনেক জায়গায়, এবং মেন্স টিমও এখন ইনশাল্লাহ আরো ভালো করবে সিন্স নাও বাফুফ ইজ গেটিং রিভ্যাম্পড। আরেকটা যেটা আমাদের মজার জিনিস, যেটাই আমি মাত্র বলছিলাম যে বাফুফের রিভ্যাম্পড হওয়ার নিয়ে, সেটা হলো যে আমাদের হামজা চৌধুরীর ডেবিউ। হামজা চৌধুরী বাংলাদেশে আসছে লেচেস্টার সিটির ফুটবল টিম থেকে, ইপিএল খেলার একটা প্লেয়ার, সে ওর অ্যালিজেন্স চেঞ্জ করে এখন বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবে। এটার জন্য অলরেডি অনেক ইনফরমেশন নিয়ে পাওয়া গেছে এবং আমরা সবাই এটা নিয়ে অনেক এক্সাইটেড বলবো। 25 মার্চ ইন্ডিয়ার এগেনস্টে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হামজা চৌধুরী প্রথম বাংলাদেশের জার্সি পরে মাঠে নামে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। এইটার ডেটটা মনে রাখবা যে হামজা চৌধুরী কবে থেকে বাংলাদেশে খেলে, মার্চ থেকে, মার্চের 25 তারিখ ইন্ডিয়ার এগেনস্টে আমাদের সাথে খেলছে। সেকেন্ড যে জিনিস, আরেকটা জিনিস এটা আমাদের মনে রাখতে হবে, এটা ভেরি রিসেন্ট, এটা হলো কয়েকদিন আগে আমাদের ঋতুপর্ণা চাকমান যে কয়েকদিন আগে নিউজে আসলো এটা নিয়ে, যে বাংলাদেশ এই উমেন্স টিম ফার্স্ট টাইমের মতো এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতেছে। ওরা এই লাস্ট ম্যাচের সেটে বাহরাইনের এগেনস্টে, বাহরাইন না তো আমরা প্রবাবলি টার্কমেনিস্তান ছিল, টার্কমেনিস্তানের সাথে 7-0 জিতছে এবং মায়ানমারের সাথে 2-1 জিতছে, এবং এটা দিয়ে ওরা গ্রুপের হাইয়েস্ট হয়ে ওরা এখন 2026-এ অস্ট্রেলিয়াতে প্রবাবলি এএফসি এশিয়ান কাপে খেলবে ওরা। এই জিনিসটার পরে আর একটা জিনিস যেটা আমরা মনে রাখতে হবে, যে এই উমেন্স টিম যেটা আমরা বলছি যে কেন ওরা 128, দে আর সো গুড, ওরা এশিয়ান কাপ তো কোয়ালিফাই করছেই, তার উপরে ওরা 2022 এবং 2024-এ সাফ উমেন চ্যাম্পিয়নশিপ জিতছে, দ্যাটস জাস্ট লাস্ট ইয়ার অ্যান্ড দ্য ইয়ার বিফোর দ্যাট। এবং ঋতুপর্ণা চাকমা, ওর স্টোরিটাও তোমরা পড়তে পারো, ইকরাম হাসান শাকিরের মতো, শি ইজ ভেরি ইন্সপিরেশন, এবং এর স্টোরিজ গুলো পরে তোমার নিজেরা অনেক মোটিভেটেড করবে যে হ্যাঁ
all the places where the new youth are shining. আরো ইনফরমেশন যেটা হলো আমাদের বাংলাদেশের হাইলাইটস, আর্চারিতে আব্দুর রহমান আলিফ, হি ওয়াজ দ্য থার্ড টু উইন আন ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল ইন এশিয়া। গত কয়েকদিন আগে এএফসি এশিয়া কাপ স্টেজ 2 তে সে ইন্দোনেশিয়ার দুইটা এশিয়ান কান্ট্রিকে হারায় ও সে গোল্ড মেডেল জিতছে। এবং হকিতে আমাদের জুনিয়র ওয়ার্ল্ড কাপে আন্ডার 21 টিম কোয়ালিফাই করছে এশিয়া কাপে 5th হওয়ার পরে। এটা ডিসেম্বর 2024 ইনফরমেশন। সো লাস্ট ইয়ারের শেষে এশিয়া কাপতে 5th হয়ে এখন আমাদের আন্ডার 21 হকি টিম জুনিয়র ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। এরপরে আমরা আসবো বাংলাদেশের কারেন্ট অ্যাফেয়ার্সে। এই জায়গাটা অনেক ভাস্ট, লাইক অনেক ভাস্ট। তুমি যদি তুমি ডেইলি নিউজ পেপার পড়ো, তুমি অনেক কিছু দেখবা, রিসেন্ট স্টোরিজ দেখবা, কিন্তু এখান থেকে যেগুলো আমি কয়েকটা জিনিস তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট দেখে নিট পিক করে দিছি, যে ইনফরমেশনগুলো অনেক সময় আসে তোমাদের ভাইবার ভিতরে আসতে পারে। সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের চিফ অ্যাডভাইজার গত মাসের 12 তারিখে কোন অ্যাওয়ার্ডটা জিতছে? কিং চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড। তোমার কিং চার্লস থার্ডের হারমোনি অ্যাওয়ার্ড প্রেজেন্ট করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে। এটা হলো সাস্টেইনেবিলিটি এবং পিসের জন্য একটা অ্যাওয়ার্ড, যেটা আমাদের ব্রিটিশ ইউনাইটেড কিংডম থেকে দেওয়া হয়। বাংলাদেশ কবে থেকে নেপাল থেকে ইলেকট্রিসিটি, আমরা অলরেডি জানি যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে আদানি প্রকল্প পরে আর অনেক যে আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের অনেক আপস এন্ড ডাউনস হচ্ছে, এটাও একটা কারেন্ট ইস্যু। এবং এটার জন্য 15 জুন থেকে আমরা নেপাল থেকে নেপালের হাইড্রো ইলেকট্রিসিটি প্রোগ্রাম ইজ ভেরি পাওয়ারফুল, এবং ওইখান থেকে আমরা ফার্স্ট নেপাল থেকে ইলেকট্রিসিটি ইম্পোর্ট করা শুরু করেছি 15 জুন 2025 থেকে। বাংলাদেশের ফার্স্ট মনোরেল, মেট্রো রেল তো আমরা দেখছি, এখন ফার্স্ট মনোরেল আসতেছে হলো চট্টগ্রাম শহরে। এটার অলরেডি আমাদের প্রজেক্ট সাইনিং হয়ে গিয়েছে, এবং ইন দ্য নেক্সট ফিউ কামিং মান্থস আমরা দেখবো যে কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে, এবং ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স, আমাদের এখনো ডাইরেক্ট টাইটেল দেয় না যে কয় বছরের মধ্যে, কিন্তু মনোরেল আসতেছে চিটাগংয়ে। আরেকটা জিনিস যেটা তোমরা জানো কিনা, জিআই সার্টিফিকেশন, এটাকে বলি আমরা জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা যেগুলো জিনিস আমাদের অ্যানথ্রোপোলজিক্যাল আমাদের নিজস্ব, যেটা হলো আমাদের নিজেদের কাছে অরিজিনেটেড আসছে, এটা আমাদের নিজস্ব সম্পত্তি। এইগুলো জিনিসের এক্সপোর্টের জন্য আমরা অনেক লাভবান হই। এগুলো জিনিস আমরা বাইরে দিই, তখন আমরা আরো প্রাইস দিতে পারি। কিন্তু দ্য সেম টাইম এগুলো জিনিস যদি আমরা জিআই সার্টিফিকেশন না পাই, তাহলে আমরা হলো ওই লেভেলের আমরা প্রফিটটা পাবো না। এটা হলো একটা প্রোটেকশন ব্যারিয়ার টাইপের। এবং বাংলাদেশের এই পর্যন্ত 47টা জিআই প্রোডাক্ট সার্টিফাই হয়েছে। তোমার টাঙ্গাইলের শাড়ি থেকে শুরু করে এই লাস্ট আসছে হলো গাজীপুরের কাঁঠাল। এই জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের লেটেস্ট যে জিআই প্রোডাক্টটা 47th জিআই প্রোডাক্ট, এটা হলো কাঁঠাল, গাজীপুরের কাঁঠাল। জুলাই গণ অভ্যুত্থান দিবস হলো 5 জুলাই। এটা তোমরা যারা রিসেন্টলি দেখছো বা যতজন অ্যাক্টিভ আছে সবাই জানো যে 5 জুলাইটা আছে। এটা একটা ডিবেট শুরু হয়েছিল, 5 জুলাই হবে না হলে 8th জুলাই হবে। এই পর্যন্ত এটা 5 জুলাই আছে, কিন্তু ফর কামিং সার্কামস্ট্যান্সেসে যেহেতু তোমার কি বলে কয়েকদিন পরে এটা নিয়ে এখনো কাজ হচ্ছে, এটা পরে চেঞ্জ হতে পারে, কিন্তু ফর নাও আমরা জেনে রাখবো যে এটা 5 জুলাই। এবং বাংলাদেশের ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট, এই জিনিসটা মনে রাখতে হবে। ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট হিসাবে এই মুহূর্তে বাংলাদেশের কারেন্ট পপুলেশন কত আসছে? 17,57 লাখ। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এটা হলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের বেসিক সামারি। বেসিক সামারির পরে আমরা এখন যাব হলো বাংলাদেশের হিস্ট্রির দিকে। এখানে আমি তোমাদেরকে বলবো যে এখানে যে ইনফরমেশনটা আমি দিছি, এই জিনিসটা তোমাদের জন্য নিট পিকড। এখানে তোমাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট যে জিনিসটা করতে হবে, তোমাদের বিজিএস বই খুলতে হবে। বিজিএস বই থেকে তোমরা বেসিক সেকেন্ড আর থার্ড চ্যাপ্টার তোমরা পড়বা, পুরোটার ভিতর দিয়ে রিভিউ করে যাবা। যে ইনফরমেশন তোমরা যেটা এসএসসির জন্য এই প্রিপারেশনটা নিছো, সেই প্রিপারেশনটাই তোমরা আবার ভাইবার সময় নিবে। তাও যেগুলো জিনিস তোমাদের হাইলাইটেড ইনফরমেশন, যে ওইখান থেকে রিলেটেড কোয়েশ্চেন করতে পারে টু টেস্ট তুমি বইয়ের বাইরে কতটুক তুমি প্র্যাকটিস করছো বা কতটুক তোমার নিজস্ব নলেজ আছে। এখান থেকে যেটা আমরা দেখতে হবে সেটা হলো যে ফার্স্ট কে রিভলভ করেছিল, যে আমাদের উর্দুর যে যখন মোহাম্মদ আলী জিন্নাহ বলছে ফার্স্ট রিভলভ করছে 1939-এ শেরে বাংলা একে ফজলুল হক। এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। তারপরে ফার্স্ট যখন আমাদের প্রপোজাল দেওয়া হয়েছে, কবে প্রপোজাল দেওয়া হয়েছে যে উর্দুকে অ্যাকসেপ্ট করার জন্য, মোহাম্মদ আলী জিন্নাহ দিছে 17 মে 1947। ধীরেন্দ্রনাথ দত্ত
আমরা জানি যে এখানে যেটা হয়েছিল, সে বাংলা অ্যাসেম্বলিতে, জাতীয় অ্যাসেম্বলিতে বাংলা ইউজ করার প্রস্তাব দিয়েছিল 25 ফেব্রুয়ারি 1948-এ। এখানে হলো তোমার ডেট গুলো হিজিবিজি হয়ে যাচ্ছে, তোমার যে ডেট গুলো আছে ডেট গুলো মনে রাখা ইম্পর্টেন্ট। 25 ফেব্রুয়ারি 1948, 17 মে 1947, 1939। তামাদ্দুন মজলিস নিয়ে আমরা ইনফরমেশন আমরা আগেই জানি, এটা আমাদের বইয়েও আছে। এবং তোমরা যারা মনে করো যে বাংলা বাংলা ভাষা নিয়ে যারা তোমরা রচনা লেখছো, তারাও তোমরা জানো তামাদ্দুন মজলিস কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ওরা বেসিক্যালি একটা ইসলামী সাংস্কৃতিক সংগঠন। যদি তোমাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করে হ্যাঁ তামাদ্দুন মজলিস কি করছে, হ্যাঁ তারা পেপারস পাবলিশ করছে ঢাকা ভার্সিটিতে কেন বাংলাকে ইম্পর্টেন্স দিতে হবে। কিন্তু তারা মূলত কি, তারা মূলত একটা ইসলামী সাংস্কৃতিক সংগঠন। এরপরে যে ইনফরমেশনটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হলো যে কি বলে পূর্ব বাংলায় 1948 সালে মিনিস্টার কে ছিল, মিনিস্টার ছিল খাজা নাজিমুদ্দিন। এবং 1954-এ যুক্তফ্রন্ট ইলেকশনে 237 সিটসের মধ্যে 223 সিটস দখল করছিল মুসলিম কনস্টিটিউয়েন্সি। এরপরে আমরা আসবো 11 দফা শুরু হয়েছিল 1968-এ। গণঅভ্যুত্থানে শুরু হয়েছে 1969-এ, কিন্তু 11 দফা শুরু করছে 1968 থেকে। আগরতলা কেস নিয়ে টোটাল 35 জনের এগেইনস্টে দফা দেওয়া হয়েছিল, কিন্তু এই ইনফরমেশনটা গুড টু নো। এবং জেনারেল ইলেকশন শুরু হয়েছে 7 ডিসেম্বর। 7 ডিসেম্বর আমাদের যুদ্ধের আগে লাস্ট জেনারেল ইলেকশন শুরু হয়। এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। এরপরে আমরা যাব হলো বাংলাদেশের রিজিওনাল অর্গানাইজেশনের ভিতরে। রিজিওনাল অর্গানাইজেশনের ভিতরে অনেক কিছু আছে যেটা আমাদেরকে টেক কেয়ার করা উচিত, কিন্তু এর মধ্যে আমরা বেসিক কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো। ফার্স্ট আমরা কথা বলবো সার্ক নিয়ে। সার্ক হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটা কবে ফাউন্ড হয়? 8 ডিসেম্বর 1958। এখান থেকে তুমি শুধু ইনফরমেশনগুলা, দিজ আর আ বিট অ্যাবাভ গুড টু নো, দিজ আর সামথিং ইউ শুড নো। তোমাদের যদি তুমি কোনো অ্যাক্টিভিটিতে যাও বা তোমাকে যে জেনারেল নলেজ বাংলাদেশের সারাউন্ডিংস নিয়ে কথা বলে, এই জিনিস ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তোমাকে সার্ক নিয়ে জিজ্ঞেস করবো অন্য সবগুলা থেকে। তো সার্কেটটা তুমি ভালোভাবে মনে রাখবে। সার্ক ফাউন্ডেড হয় 8 ডিসেম্বর 1985 থেকে আমাদের 7টা মেম্বার নিয়ে, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এন্ড পাকিস্তান। এখানে কিন্তু একটা মজার জিনিস, আগে কিন্তু ছিল 8 হওয়ার পরে তারপরে আফগানিস্তান বাদ চলে গেছে। আফগানিস্তান যাওয়ার পরে এখন আসছে হলো 7-এ। এটার হেডকোয়ার্টার্স হলো কাঠমান্ডু, নেপালে। এবং এটার মেইন অবজেক্টিভ হলো টু এনহ্যান্স সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড রিজিওনাল ইন্টিগ্রেশন ইন সাউথ এশিয়া। সহজ ভাষায় বাংলাদেশ এবং তার সারাউন্ডিং কান্ট্রিজের ভিতরে পারস্পরিক সম্পর্ক ভালো রাখার জন্য এবং ওইখান থেকে উন্নয়ন করার জন্য সার্ক গঠন করে। এবং এটা গঠন করছে কিন্তু বাংলাদেশে। আমরা যখন লাস্ট আমাদের প্রেসিডেন্ট যখন ছিল জিয়াউর রহমান 1980-এ, তখন এই আইডিয়াটা ফার্স্ট তার সার্ক পুরোটাই হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্রেন চাইল্ড। এবং ওইখান থেকে ডেভেলপ করে 8 ডিসেম্বর 1985-এ এস্টাবলিশ করা হয়। এরপর আমরা আসবো হলো বিমস্টেকে। বিমস্টেক হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। অনেক মাথা মানে স্ট্রেসফুল একটা নাম, জাস্ট মনে রাখতে হবে যে টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, এবং বাকিটা হলো ওইটার প্রিফিক্স হিসেবে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল, তাও তোমরা বিমস্টেক হিসেবে মনে রাখলো। এটার এস্টাবলিশ হয় 6 জুন 1997-এ এবং এখানেও 7টা মেম্বার, কিন্তু 7টা মেম্বার কিন্তু সেম না সবসময়। এখানে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। এখানে যে জিনিসটা মনে রাখতে হবে এবং এটা হাইলি ইম্পর্টেন্ট, মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে অলরেডি যে সমস্যাটা হচ্ছে এটার অনেক জায়গায় ডিপ্লোম্যাটিক সলিউশনস করা যাচ্ছে না। এবং বিমস্টেক ইজ দি অনলি অর্গানাইজেশন যেখানে বাংলাদেশ এবং মায়ানমার একই প্ল্যাটফর্মে আছে। এর জন্য হলো সবাই ট্রাই করে বিমস্টেক ইউজ করতে টু ক্রিয়েট আ নেগোসিয়েশন প্ল্যাটফর্ম বিটুইন দিস। বিমস্টেকের হেডকোয়ার্টার হলো ঢাকাতেই। তোমরা ঠিক মনে করতে পারবা না, প্রবাবলি কাকরাইলের সাইডে, কিন্তু হেডকোয়ার্টার ইজ ইন ঢাকা। এবং এটার মেইন আইডিয়া হলো টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিটুইন দিস। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে বিমস্টেক কিন্তু শুধু টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন না। এটাকে প্রথমে বানাইছিল না ওয়াইড রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস। প্রথমে ছিল টোটাল 6টা অবজেক্টিভ। 6টা অবজেক্টিভ থেকে 2014-তে ওরা ওটাকে বানায় দেয় হলো 13টা অবজেক্টিভ। কিন্তু 13টা অবজেক্টিভ ওয়াজ বিকামিং টু বিগ। এর জন্য যেটা করছে ওরা 13টা অবজেক্টিভই নিছে, ওরা ক্যাটাগরাইজ করে স্ট্রিমলাইন করছে কয়টা, 7টা অবজেক্টিভের ভিতরে। এবং 7টা অবজেক্টিভ, সেটার মধ্যে মনে করো যে তোমার সিকিউরিটি আছে, এগ্রিকালচার আছে, পিপল টু পিপল কন্ট্যাক্ট আছে,
আর অনেক কিছু আছে, এবং এই প্রত্যেকটা 7টার ভিতরে হলো একটা করে কান্ট্রি লিড নিচ্ছে। যেমন আমরা জানি যে সিকিউরিটি হলো ইন্ডিয়া হ্যান্ডেল করতেছে, এগ্রিকালচার এন্ড ফুড মায়ানমার হ্যান্ডেল করতেছে। বাংলাদেশ কোনটা হ্যান্ডেল করতেছে? বাংলাদেশ হ্যান্ডেল করতেছে ট্রেড, ইনভেস্টমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সেক্টর। এটার জন্য বাংলাদেশ বিমস্টেককে সবচেয়ে বেশি এফোর্ডেড হয়, কারণ ওরা হলো বাংলাদেশের যে মনে করে যে ইন্টার কান্ট্রি যে ট্রেড রিলেশন আছে বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে, এগুলো হলো বাংলাদেশ বিমস্টেকের থ্রুতে ওরা নেগোশিয়েট করতে পারে। এর জন্য বাংলাদেশ মেইন যে কাজটা আমাদের জন্য আসে সেটা হলো যে ইকোনমিক কোঅপারেশন। এরপর আমরা আসবো হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। দিস ইজ আনাদার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অর্গানাইজেশন দ্যাট বাংলাদেশ ইজ পার্ট অফ। এটা ফাউন্ড করা হয়েছে 1969 এ এবং বাংলাদেশ জয়েন করেছিল 1974 এ। এটা আফটার ইটস ইন্ডিপেন্ডেন্স। এখানে একটা মজার জিনিস মনে রাখতে হবে যে এটার হেডকোয়ার্টার কিন্তু জেদ্দাতে, কিন্তু ইস্টাবলিশ হয়েছিল মরক্কোতে। ইটস establishment headquarters was at Morocco in 1969. তারপরে the headquarter was shifted to Jeddah, সৌদি আরবিয়া। এই জিনিসটা মনে আছে? কেউ যদি জিজ্ঞেস করে যে হ্যাঁ ওআইসির হেডকোয়ার্টার কই, মাথায় যেটা ফার্স্ট আসবে হ্যাঁ মুসলিম কান্ট্রি সৌদি আরবিয়া, হ্যাঁ জেদ্দাতে ওটার হেডকোয়ার্টার। মেইন যে কাজ, প্রমোট ইসলামিক সলিডারিটি, কালচার এন্ড ইকোনমিক এন্ড পলিটিক্যাল ইন্টারেস্টস অফ মুসলিম মেজরিটি কান্ট্রিজ। কিন্তু আমরা যেটা দেখি ইউজুয়ালি যে এখন ওআইসি ইজ মাচ মোর অফ আ অন পেপার অর্গানাইজেশন, কিন্তু স্টিল দেখবা যে ইন্টারনাল আমরা যেমন মনে করি যে যারা আইওটিতে পড়ো বা আইওটির স্বপ্ন দেখো, তারা হলো অনেকে দেখবা যে এটার ফুল ফান্ডিং আসে কিন্তু ওআইসি থেকে। সো এইগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে। এখানের মধ্যে একটা মজার জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো যে সার্ক, বিমস্টেক এবং ওআইসি এগুলো আমরা কি বলতেছি? বাংলাদেশের রিজিওনাল অর্গানাইজেশনস। বাংলাদেশের রিজিওনাল অর্গানাইজেশনস মানে কি? বাংলাদেশের সারাউন্ডিংস এর সাথে যেই যারা আছে সাউথ ইস্ট এশিয়া। কিন্তু সাউথ ইস্ট এশিয়ার মধ্যে কিন্তু একটা অনেক বড় অর্গানাইজেশন আছে যেটা নিয়ে আমি পরে কথা বলবো, এশিয়ান। এশিয়ানের মেম্বার কিন্তু বাংলাদেশ না। বাংলাদেশ সার্ক, বিমস্টেক এবং ওআইসিতে আছে কিন্তু এশিয়ানের নাই। এই জিনিসটা ইজ হাইলাইট, যেটা তোমরা বলো যে যদি মনে করো যে তোমরা বলো হ্যাঁ বাংলাদেশের কয়েকটা রিজিয়নাল অর্গানাইজেশন বলো যেটা বাংলাদেশ পার্ট, হ্যাঁ স্যার সার্ক আছে, স্যার বিমস্টেক আছে, ওআইসি আছে, এশিয়ান কিন্তু নাই। তোমরা এশিয়ান বলবা না। এবং যদি আবার জিজ্ঞেস করতে পারো যে হ্যাঁ এশিয়ান কি মেম্বার, স্যার না স্যার এশিয়ান বাংলাদেশ এশিয়ানের মেম্বার না। এরপর আমরা যেটা যাব সেটা হলো যে বাংলাদেশের বাংলাদেশের আশেপাশে যে রিজিয়নাল অ্যাক্টিভিটিস আছে সেই রিজিয়নাল কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা কিন্তু এখন মোটামুটি বাংলাদেশের ডোমেস্টিক ছেড়ে আমরা বাংলাদেশের ইন্টারন্যাশনাল চলে গেছে। আমরা সেটার নেবারিং কান্ট্রিজ এর ভিতরতে দেখছি মেইনলি। এখানে দুইটা জিনিস, সেটা হলো কি ইম্পর্টেন্স আমাদের আছে আমাদের, সেটার একটা হলো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের যে রিসেন্ট যে কনফ্লিক্টটা হয়েছে এবং ইন্ডিয়া যে একদম রিসেন্ট একটা এয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টের মধ্যে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে এই জিনিসটা জাস্ট বেসিক ইনফরমেশন, ডেটস এবং কেন কি হয়েছে, কবে হয়েছে, কেন হয়েছে। এই জিনিসের মধ্যে ফার্স্ট যে জিনিসটা আমরা দেখবো যে ঝামেলাটা শুরু হয়েছে কবে থেকে? এপ্রিল থেকে। এপ্রিলের 22 তারিখ যখন পাহালগামে টেরর অ্যাটাক হয়েছিল। পাহালগাম হলো কাশ্মীরের তোমার পাকিস্তান এবং ইন্ডিয়ান কাশ্মীরের বর্ডারের সাইডে একটা টুরিস্ট এরিয়া। টুরিস্ট এরিয়ার মধ্যে তোমার লাক্সারি তাইবা, যেটা হলো একটা অলরেডি ইস্টাবলিশ টেরর অর্গানাইজেশন, এইটার সাথে কানেকশনস আলা একটা অর্গানাইজেশন দ্যাট ইজ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। ওদের বরঙে 26 জন মারা গেছিল। কয়জন? 26 জন মারা গেছে। এখান থেকে হলো ঝামেলাটা শুরু। এরপরে যেটা হয়েছে, পরের দিনই হলো মোদি সিকিউরিটি ক্যাবিনেট ক্রিয়েট করছে এবং ক্যাবিনেট ক্রিয়েট করার পরে যে অনেকগুলো ডিসিশন নিছে, এটার মধ্যে সবচেয়ে বড় যেটা নিছে সেটা হলো সাসপেনশন অফ ইন্ডাস ওয়াটার ট্রিটি এগ্রিমেন্ট। ইন্ডাস ওয়াটার ট্রিটি এগ্রিমেন্ট দিয়ে হলো পাকিস্তানের কাছে যতগুলা ইন্ডাস রিভারে যত পানি যায় এটার একটা ইন্টারন্যাশনাল চুক্তি, এবং ওরা ডাইরেক্টলি বলছে যে না আমরা এটা এখন ক্লোজ করে দেবো। আর অনেক কিছু করছে, তোমার কি বলে মিলিটারি অ্যাটাচেদের বের করে দিছে, তোমার পাকিস্তানি যে তোমার কি বলে পাকিস্তানি ভিসা আছে ওইগুলা ক্যান্সেল করে দিছে, এবং আর অনেক জায়গাতে ওরা ডাইরেক্টলি মানে পাকিস্তানকে কোট অ্যান্ড কোট স্যাংশনস এর মতো ওরা ওদেরকে রিস্ট্রিক্ট করে দিছে। এটার জন্য যা হয়েছে পাকিস্তানও এটাকে ডাইরেক্টলি অ্যাড্রেস করছে। একই ডেটে এপ্রিল 23-এও পাকিস্তান বলছে যে এই ইন্ডাস্ট্রিটি বন্ধ করছে, দিস এন অ্যাক্ট অফ ওয়ার। বিকজ পাকিস্তানের জন্য এটা ডাইরেক্ট লাইফ লাইন, একটা ইন্ডাস্ট্রিতে যে পানিটা ওরা পায় এটা দিয়ে ওদের পুরো ইকোনমি, পুরো লাইভলিহুড চলে। তুমি যখন এটাকে বন্ধ করে দিয়েছো, দিস ইজ ফ্যাসিমেল টু ওয়াটার টেরোরিজম। তার জন্য ওরা এটাকে বলছে অ্যাক্টস অফ ওয়ার। এবং এটার জন্য যেটা করছে ওরা ইন্ডাস ওয়াটার ট্রিটমেন্ট বন্ধ করেছে,
ওরা সিমলা এগ্রিমেন্টের অব্লিগেশন থেকে সরে আসছে। ওরা অনেক কিছু করছিল। ওরা হলো ইন্ডিয়া পাকিস্তানিদের ভিসা বন্ধ করেছিল ইন্ডিয়া, ইন্ডিয়ানদের ভিসা বন্ধ করে দিয়েছে পাকিস্তানিরা। এবং আরেকটা যেটা করছে সেটা হলো যে সকল ইন্ডিয়ান এয়ারক্রাফটের জন্য ওদের এয়ার স্পেস ক্লোজ করছে। যেগুলো জিনিস আমি বলতেছি মুখে এগুলো আর গুড টু নো। এবং এই যে ইনফরমেশন, মেইন যে ইনফরমেশন, দিস আর ইউ শুড নো। এরপরে যেটা আসলো যে মে 7 তারিখে হলো যে মেইন হাইলাইটটা হয়েছিল সেটা হলো অপারেশন সিন্দুর। তখন ইন্ডিয়া পাকিস্তানের এগেনস্টে মিসাইল স্ট্রাইক করছে। মিসাইল স্ট্রাইক করে পাকিস্তান এবং পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীরের ভিতরে ওরা 9টা মিলিটারি টার্গেট, ইন্ডিয়া বলছে মিলিটারি টার্গেটের উপরে এবং অ্যাটাক করে। এবং এটা করতে গিয়ে ওরা যেহেতু এটা ডাইরেক্ট এয়ারফোর্সের অপারেশন ছিল, এয়ারফোর্সের অপারেশনের জন্য ওরা যেটা করছিল যে আমি যদি রাফলি আঁকি, তোমার এটা যদি ইন্ডিয়া হয় আর এটা যদি পাকিস্তান হয়, ওরা ক্লোজ গিয়ে মিসাইল স্ট্রাইক করে ফেরত আসতে গেছে। এবং এটা যখন ওরা পাকিস্তানের এরিয়া যখন পাইছে ওরা ফাইট ব্যাক করছে এবং ওদের র্যাপিড রেসপন্সের জন্য পাকিস্তান এয়ারফোর্স 6টা ইন্ডিয়ান এয়ারক্রাফট ডাউন করতে পারছে। এই ইনফরমেশনটা অনেক ইম্পর্টেন্ট, কারণ পাকিস্তান আর ইন্ডিয়ার তুমি যদি আগে আরো হিস্ট্রি ঘাটতে চাও 1947 থেকে ওদের মিলিটারি ডেভেলপমেন্ট চিন্তা করতে এবং কেমনে ওরা দুজনেই হলো নিউক্লিয়ার কান্ট্রি হয়ে গেছে বিকজ অফ দেয়ার কনফ্লিক্ট, বিকজ অফ দি আর্মস রেস, তখন তুমি বুঝবে যে এটা কেন অতটা ইম্পর্টেন্ট। যে একটা এয়ারক্রাফট ডাউন করে ফেলা এয়ারক্রাফট ডিস্ট্রয় করা ইজ আ ভেরি বিগ ডিল। এই জিনিসটা কেন সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে ইন্টারন্যাশনাল এরিনাতে is because both India and Pakistan both have nuclear weapons. এবং নিউক্লিয়ার ওয়েপন কতটা ডেঞ্জারাস আমরা 1947 ওয়ার্ল্ড ওয়ার এবং ওটার সাবসিকুয়েন্ট টেস্টিং থেকে আমরা সবাই জানি। নিউক্লিয়ার ডিটারেন্সের জিনিসটা পুরো ওয়ার্ল্ডে কেউ চায় না যে কখনো কোনো একটা যুদ্ধকে এসকেলেট করে নিউক্লিয়ার স্টেজ পর্যন্ত চলে যায়, যে নিউক্লিয়ার বোমা ইউজ করা হয়। এর জন্য হলো এয়ারপোর্ট থেকে বা তোমার ইন্টারন্যাশনাল প্রেশার আসা শুরু করে দেয় যে সবাইকে এই যুদ্ধটা ডিএসকেলেট করার জন্য। তাও মে 9-10 তারিখে পাকিস্তান হলো ওদের ফার্স্ট কাউন্টার অ্যাটাক করে, সেটা হলো অপারেশন বুনয়ান মারসুস। এটার একটা ট্রান্সলেশন আছে, আই থিঙ্ক শাইনিং লাইট অর সামথিং ছিল। আমি তোমাদেরকে এই কন্টেন্ট যখন দেবো তখন তোমাদেরকে দিয়ে দেবো। দিস অলসো গুড টু নো, এই ইনফরমেশনটা গুড টু নো। তখন হলো 6টা ইন্ডিয়ান এয়ারবেসে অ্যাটাক করা হয়েছে এবং তার ঠিক পরেই ওই 10 তারিখেই সিজ ফায়ার অ্যানাউন্স করা হয়েছে। ইউএস আসে, ইউএস এসে বলছে যে তোমরা ঝগড়াঝাটি করে না, ওইখান থেকে সিজ ফায়ার শুরু করেছে। এবং কোয়াড যেই অ্যাসোসিয়েশনটা আছে, যেই ওদের কোয়ালিশন থেকে জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া হয়েছে কন্ডেমিং টেররিজম। এখানে ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট, কন্ডেমিং টেররিজম বলেছে, পাকিস্তান কিন্তু বলে নাই। এই একটা জিনিস দিয়ে ওরা হলো পুরোটা সেটেল করতে পারছে যে ওটা ডাইরেক্ট ইন্ডিয়া পাকিস্তানের দোষ দিচ্ছে, পাকিস্তান ইন্ডিয়ার দোষ দিচ্ছে, কিন্তু কোয়াড বলছে এটা টেররিজমের উপরে দিচ্ছে। দে আর নট পুটিং স্টেট অ্যাক্টরস ইনটু দিস। এবং এখান থেকে যে সবচেয়ে বড় যে টেক অ্যাওয়েটা, যেটা হলো এখনো যে সমস্যা আছে, এই যে ইন্ডাস ওয়াটার ট্রিটি, যে পাকিস্তানের সবচেয়ে বড় লাইফ লাইন বন্ধ করে দিচ্ছে এবং এটা কিন্তু সিজ ফায়ার পরে এখনো খোলা হয় নাই। এখনো পাকিস্তান ইজ সিকিং লিগাল অ্যাকশন, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে গেছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কাছে, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনের কাছে গেছে, সবার কাছে ওরা লিগাল অ্যাকশন নিচ্ছে টু সু ইন্ডিয়া বিকজ অফ ভায়োলেটিং agreement that is a direct threat to the livelihood of a massive population. এটাকে ওরা ওয়াটার টেররিজম হিসেবে বলতেছে। এবং আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস হয়েছে যেটা হলো যে আমরা এটা অনেকেই জানি না, দিস ইজ এ পার্ট অফ আ কমপ্লিটলি আনাদার ফিল্ড অফ ইনফরমেশন, মিলিটারি ইনফরমেশন। সেটা হলো যে একটা মিলিটারি চিফ হয় হলো তোমার একটা 4 স্টার জেনারেল, চিফ যাকে বলে। এবং 4 স্টার জেনারেল থেকে 5 স্টার জেনারেল যখন যায় ফিল্ড মার্শাল, এটা কিন্তু কখনো হয় না। 4 স্টার থেকে 5 স্টার জেনারেল আসার জন্য তুমি চিফ অফ আর্মি স্টাফ থেকে হয়তো তুমি ফিল্ড মার্শাল যাওয়ার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ ওয়ান এ ওয়ার, তোমাকে একটা যুদ্ধ জয় করে তারপরে তুমি 5 স্টার জেনারেল হতে পারবা। এবং এই যে যুদ্ধটা হয়েছে এতদিন ধরে ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টে, এবং পাকিস্তানের সাকসেসফুলি 6টা এয়ারক্রাফট ইন্ডিয়ান এয়ারক্রাফট ধ্বংস করার জন্য, ওরা এইখান থেকে এই উইনটার জন্য, এই কয়েকদিনের কনফ্লিক্টের ওয়ারের জন্য, ওইটার সাফল্যতে ওই যুদ্ধ জেতার জন্য পাকিস্তান যে চিফ আসিম মুনির, সে চিফ জেনারেল থেকে সে হলো ফিল্ড মার্শাল র্যাঙ্কে প্রমোট হয়েছে। সো এখন পাকিস্তান আর্মির চিফকে ফিল্ড মার্শাল আসিম মুনির। এটা এটা ব্রিফলি হলো আমাদের পাকিস্তান ইন্ডিয়া কনফ্লিক্ট। এরপরে যে ইনফরমেশনটা নিয়ে আমরা আরেকটা জিনিস ডেভেলপ করতে চাই সেটা হলো যে এয়ার ইন্ডিয়ার রিসেন্ট ক্র্যাশটা।
এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171, এই ফ্লাইটটা আহমেদাবাদ থেকে লন্ডনের জন্য ফ্লাই করতে যাচ্ছিল উইথ আ টোটাল অফ 230 প্যাসেঞ্জার্স অ্যান্ড 12 ক্রু মেম্বার্স। দ্যাট মিনস টোটাল কয়জন ছিল? 242 জন ছিল ফ্লাইটে। সেই 242 জনের মধ্যে ওই ফ্লাইটটা যখন উঠতে গেছে, উঠার সময় রানওয়েতে উঠতে গিয়ে ওরা দেখছে যে ডুয়াল ইঞ্জিন ফেলিয়ার হয়েছে, এবং ফেলিয়ার হওয়ার জন্য ফ্লাইটটা আস্তে আস্তে পরে আহমেদাবাদের পরের একটু পরে গিয়ে ক্র্যাশ করছে। ওই ক্র্যাশে টোটাল 260 পিপল ডাইড। অনবোর্ড এই 242 এর ভিতরে 241 এবং 19 পিপল অন গ্রাউন্ড। এই 241 এর ভিতরে একজন সার্ভাইভার ছিল, দ্যাট ওয়াজ আ ব্রিটিশ পারসন। সো তোমার মনে রাখতে হবে যে ফ্লাইটের থেকে টোটাল 242 জন ছিল ফ্লাইটে, 230 প্যাসেঞ্জার্স, এন্ড তার মধ্যে 229 প্যাসেঞ্জার্স ডাইড, 1 প্যাসেঞ্জার সার্ভাইভড। এবং এটা যেটা বললাম যে প্রিলিমিনারি রুট কজ ধরা হয়েছে টুইন ইঞ্জিন ফেলিয়ার। এটার এখনো এয়ার ক্র্যাশ ইনভেস্টিগেশনটা এখনো চলছে, বাট এখনোর জন্য সব ভিডিও এবং সব পাবলিক অপিনিয়ন হিসাবে এই পর্যন্ত যেটা নির্ণয় করা হয়েছে যেটা টুইন ইঞ্জিন ফেলিয়ার। টুইন ইঞ্জিন ফেলিয়ারটা কেন হয়েছে এই ইনফরমেশনটা তোমরা পাবে হলো রিসেন্ট যে নেক্সট কয়েকদিনের মধ্যে নিউজ পেপার আসবে, নেক্সট কয়েকদিনের মধ্যে অনলাইন প্ল্যাটফর্ম আছে, এগুলোর জন্য তোমরা বারবার ওটা ঘাটবা যে ওই ইনফরমেশনটা কোথায় আছে। এবং আরেকটা জিনিস এটা মনে রাখতে হবে, দিস ইজ দ্য ডেডলিয়েস্ট ক্র্যাশ সিন্স 1996। 1996-এ বা ইন্ডিয়ার দুইটা প্লেন হেড টু হেড কলাইড করছিল। হেড টু হেড কলাইড করার জন্য টোটাল হোল 369 লাইভস ওয়ার লস্ট। এটা ছিল তোমার 1996 চাকরি দাদরি মিড এয়ার কলিশন। গুড টু নো। কিন্তু এই জিনিসটা তোমরা মনে রাখবে যে টোটাল এখানে 260 পিপল ডাইড, ফ্লাইট 171। এই জিনিসটা মনে রাখতে হবে। 12 জুন ফ্লাইট 171 ক্র্যাশ করছে, 241 people dead. Sorry, 260 people dead, 241 on the flight dead. এরপরে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্লাইটের তো ক্র্যাশের বেশি কিছু তো দেখা যাবে না। দিস ইজ হোয়াট ইউ সি, দিস ইজ দ্য রিয়াল টেলউইং অফ ইট। দ্যাটস মোস্টলি এভরিথিং ইন দ্য কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমরা হ্যান্ডেল করছি অ্যাবাউট নেইবার্স অফ বাংলাদেশ আর সাউথ ইস্ট এশিয়া। এরপর আমরা যাব হলো গ্লোবাল অ্যাসপেক্টস। গ্লোবাল অ্যাসপেক্টসে ঢোকার জন্য একটা জিনিস যেটা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাগবে, একদম বেসিক, সেটা হলো গ্লোবাল জিওগ্রাফি। এখান থেকে একদম বেসিক ইনফরমেশনগুলো আমরা তাও আবার ঝালাই করে রাখবো। সেটার মধ্যে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, কন্টিনেন্টস। টোটাল কন্টিনেন্টস আছে 7টা। এটার মধ্যে লার্জেস্ট কন্টিনেন্ট তোমরা দেখেই বুঝতে, সবচেয়ে লার্জেস্ট কন্টিনেন্ট হলো এশিয়া, বিকজ এশিয়া ইজ কন্টেইনিং অলমোস্ট আপ টু অল অফ দিস, রাইট? এই পুরাটা আমরা এশিয়ার ভিতর ধরছি। সো এশিয়া ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট। এবং দ্য স্মলেস্ট কন্টিনেন্ট ইজ অস্ট্রেলিয়া। এই যে এতটুকু, এই অস্ট্রেলিয়ার এতটুকুর মধ্যে পুরোটা পানি, নিউজিল্যান্ড সহ। তারপরে আমরা মনে রাখতে হবে যে আরো কয়টা ইনফরমেশন দিস ইজ, আমি তোমাদের কি কি ইনফরমেশন যেগুলো আছে গ্লোব নিয়ে পড়লে তোমরা অনেক কিছুই পড়তে পারবে, যারা তোমাদের জিওগ্রাফি আছে তারা তোমরা অনেক কিছু অলরেডি জানো, কিন্তু এটার মধ্যে আমাদের কয়েকটা হাইলাইটস সবার জানা উচিত এবং এই ইনফরমেশন সবার জানা উচিত। বিগেস্ট কন্টিনেন্ট এশিয়া, স্মলেস্ট কন্টিনেন্ট অস্ট্রেলিয়া, হাইয়েস্ট পয়েন্ট ইন দ্য ওয়ার্ল্ড ঠিক এখানে হিমালয়ের ভিতরে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট হলো আমাদের এভারেস্ট is a total of 8,848.86 meters, মানে টোটাল 8,488.86 meters. It's the highest point in the world. এবং lowest point in the world হলো মারিয়ানা ট্রেঞ্চ। এখানে মারিয়ানা ট্রেঞ্চ is a total of 10 kilometers underwater. To be more precise, 10,000, লেখি এটা, মারিয়ানা ট্রেঞ্চ 10,984 meters above ground, below ground. So the highest point in the world is Mount Everest. The lowest point in the world is the Mariana Trench. এই দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে। আমরা কয়টা কন্টিনেন্ট পড়ছি এখানে? টোটাল হলো কন্টিনেন্ট 7, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, অ্যান্টার্কটিকা। এখানে না মজার জিনিস তোমাদের জানা উচিত, সেটা হলো যে ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ডেজার্ট, এটা একটা ট্রিকি কোয়েশ্চেন, কিন্তু সবচেয়ে বড় মরুভূমি কোথায়?
তোমাদের মনে হবে হ্যাঁ মরুভূমি, বালি কোথায় আছে, স্যান্ড কোথায় আছে, আফ্রিকার মধ্যে সাহারা, হ্যাঁ সাহারা ডেজার্ট সবচেয়ে বড়, রাইট? এখানে একটা জিনিস ক্যাভিয়ার তোমাদের চিন্তা করতে হবে। সবচেয়ে বড় ডেজার্ট, সবচেয়ে বড় মরুভূমি অ্যাকচুয়ালি অ্যান্টার্কটিকা। কারণ ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ডেজার্ট ইজ আ কোল্ড ডেজার্ট, দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট হট ডেজার্ট ইজ দ্য সাহারা। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যে সবচেয়ে বড় মরুভূমি যদি বলে, স্যার সবচেয়ে বড় ঠান্ডা মরুভূমি হলো অ্যান্টার্কটিকা, যেটা হলো পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। সবচেয়ে গরম মরুভূমি হলো সাহারা। এই ইনফরমেশনটার সাথে আমরা আরেকটা জিনিস যেটা আমরা আগের বাংলাদেশের রিভার্সের সাথে মিলাবো, যে টোটাল ওশানস। ওশান বাংলাদেশে আছে হলো, কি বলতেছি, ওশান পুরো গ্লোবে আছে হলো 5টা: অ্যান্টার্কটিক ওশান, ইন্ডিয়ান ওশান, প্যাসিফিক ওশান, সাউদার্ন ওশান অ্যান্ড আর্কটিক ওশান। এইটা বেসিকলি তুমি গ্লোব দেখলেই বুঝবা, নিচে একটা, উপরে একটা, আফ্রিকা আমেরিকার মাঝখানে একটা, ইন্ডিয়া আফ্রিকার এই সাইডে একটা, এবং এই পুরাটা মনে করো যে আমেরিকার এই সাইড থেকে জাপানের এই সাইড পর্যন্ত গ্লোবটা তো ওইভাবে করে, ওই সাইডে যেটা থাকছে সেটা হলো প্যাসিফিক ওশান। এখানে একটা মজার ইনফরমেশন, গুড টু নো, তোমরা জানো কিনা, যে ইন্ডিয়া বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটা ছিল, এটা কিন্তু আগে ছিল আফ্রিকার পার্ট। তোমরা যদি গ্লোবাল পুরো এক্সিস্টেন্স দেখো, তোমরা বুঝবে যে এই সাউথ আমেরিকা কিন্তু আগে এখানে লাগানো ছিল, আমেরিকানটা এখানে, কিন্তু আস্তে আস্তে বাই এভলিউশন আস্তে আস্তে এই কন্টিনেন্ট, এই যে এই লাইনটা ভেঙে, এই লাইনটা ভেঙে, এই লাইনটা ভেঙে আস্তে আস্তে স্প্রেড করে পুরো ওয়ার্ল্ডে গেছে, যতটা ওয়ার্ল্ড বড় হয়েছে। এটার জন্য যখন ইন্ডিয়া আসছিল, ইন্ডিয়া কিন্তু মনে হবে যে এখানে কোথাও থেকে ভাঙছে না, ইন্ডিয়া ভাঙছে এই সাইড থেকে, এই সাইড থেকে, তারপরে এইটা পুরোটা ট্রাভেল করে বছরের মানে থাউজেন্ডস অফ ইয়ার্স এন্ড ইয়ার্স যাইতে যাইতে তারপর হলো এই সাইডে এশিয়াতে গিয়ে মিলছে। তার জন্য এই পুরো রাস্তা যেতে গেছে, এর জন্য এটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান ওশান, বিকজ ইন্ডিয়া ক্রস দিস এন্টায়ার ওয়াটারওয়ে টু গেট দেয়ার। এরপরে যে জিনিসটা আমরা একটু মনে রাখবো সেটা হলো, এখান থেকে দেখানো যাবে কিনা, সেটা হলো যে লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। এই যে এখানে তোমরা রেজুলেশন দেখতে পারবে কিন্তু ছোট করে আছে, আমি আরেকটা দেখাই, ব্লুতে দেখাই তাহলে আর বুঝবে। এই যে এখান থেকে, দিস ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, দ্য নাইল রিভার। এবং ইফ দে আর আস্কড অ্যাবাউট দ্য লংগেস্ট রিভার ইন এশিয়া, তাহলে হলো চায়নাতে, এটা হলো ইয়াংসে রিভার। এটা আমরা বলছি না, কই লিখবো, নাইল লংগেস্ট রিভার এবং ইয়াংসে largest river in এশিয়া। এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা আমাকেও করা হয়েছিল যে বলো তো পৃথিবীর সবচেয়ে বড় রিভার কোনটা, স্যার নাইল রিভার। সব, তাহলে এশিয়ার সবচেয়ে বড় কোনটা? আমি তখন ভাবছি, তখন আমি জানতাম না, আমি ওই দিন ভাইবা থেকে এশিয়া হ্যাড টু লুক ইট আপ, ইট ওয়াজ দ্য ইয়াংসে রিভার। এরপরে যেটা আমরা আসবো, যে আমরা রিভার্স নিয়ে, ওশানস নিয়ে কথা বলছি, আমরা বেসিক জিওগ্রাফি নিয়ে বলছি, 7টা কন্টিনেন্ট, 5টি ওশান, আমরা হাইয়েস্ট এন্ড লোয়েস্ট নিয়ে কথা বলছি। এরপরে যে একটা জিনিস নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পপুলেশন। দ্য কান্ট্রি উইথ দ্য লার্জেস্ট পপুলেশন ইজ নট চায়না, এটা তোমাদের মনে রাখতে হবে। আগে চায়না ছিল, এখন দ্য লার্জেস্ট পপুলেশন ইজ ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার পপুলেশন হ্যাজ রিসেন্টলি সারপাস চায়না। এই জিনিসটা তোমাদের নোট করে মনে রাখতে হবে। এবং দ্য লার্জেস্ট কান্ট্রি ইজ রাশিয়া। ল্যান্ড স্পেস দেখে তোমরা বুঝতে পারবে, মনে হবে যে ইউএস বড়, কিন্তু আসলে ইউএস বড় না, ইউএস এর এখান থেকে একটা বর্ডার আছে, নর্থ আমেরিকা, কানাডা। দ্য লার্জেস্ট সিঙ্গল কান্ট্রি ইজ এশিয়া। এবং আরেকটা মজার জিনিস আছে রাশিয়া নিয়ে, সরি, রাশিয়া ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি। রাশিয়ার সবচেয়ে মজার জিনিস হলো, কিন্তু রাশিয়া কিন্তু স্প্যান্স বিটুইন 2 কন্টিনেন্টস। রাশিয়ার এই পার্টটা ইজ ইনসাইড ইউরোপ এবং এই পার্টটা ইজ ইনসাইড এশিয়া। সো রাশিয়া ইজ আ কান্ট্রি দ্যাট স্প্যান্স বিটুইন 2 কন্টিনেন্টস। রাশিয়া সবচেয়ে বড় কান্ট্রি এবং সবচেয়ে স্মলেস্ট কান্ট্রি। সভারেন কান্ট্রি ইজ নট আ কান্ট্রি, ইটস আ সিটি। লার্জেস্ট কান্ট্রি আমরা বলছি কি, আরেকটা দিয়ে দেখি, লার্জেস্ট কান্ট্রি আমরা বলছি ইজ রাশিয়া, আর স্মলেস্ট আমরা বলছি ইজ দ্য ভ্যাটিকান সিটি।
Russia is the largest and Vatican is the smallest. This is basically everything যেটা তোমাদেরকে আসতে পারে between global তোমাদের কি বলে জিওগ্রাফি থেকে। বেসিক ইনফরমেশনগুলো তোমরা নোট ডাউন করে নিও এবং এটা তোমাদের স্লাইডে দাও। এটা তোমরা কন্টেন্টে পাবো না, এখান থেকে তোমাদের এই কয়টা জিনিস আবার মনে রাখতে হবে। তাও আমি আবার বলি, কন্টিনেন্ট 7টা, ওশান 5টা, largest continent Asia, smallest continent Australia, highest point in the world Mount Everest, lowest point in the world Mariana Trench. Oceans 5টা, Indian Ocean, Pacific Ocean, Atlantic Ocean, Arctic Ocean, Southern Ocean. Longest river in the world Nile, Nile কোথায়? আফ্রিকায়। Longest river in Asia চায়নাতে Yangtze river, Nile, Yangtze. Largest country in the world Russia. Smallest country in the world Europe. Largest population India, not China. Geography should be clear. এর চেয়ে বেশি কমপ্লেক্স কোয়েশ্চেন তোমাদের আসবে না, বেসিক কোয়েশ্চেনই আসবে। তাও তোমরা এইগুলো বেসিক ইনফরমেশন বা এই টাইপের ইনফরমেশন এটা পড়লেই তোমাদের চলবে, বাট এই টাইপের ইনফরমেশন মনে রাখবে যে এই টাইপের ইনফরমেশন তোমাদের কোয়েশ্চেন করবে। এরপর আমরা যাব হিস্ট্রিতে। গ্লোবাল হিস্ট্রির ভিতরে তোমাদের যদি এখন হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড পড়াইতে হয় তাহলে পুরোটা ইউনিভার্সিটি কোর্স হয়ে যাবে, ওই জিনিস তোমাদের আসবে না। কিন্তু একদম বেসিক ইনফরমেশনসগুলো তোমাদের ফার্স্ট স্টেপ হলো তোমাদের এই পর্যন্ত যেগুলো বোর্ড তোমাদের এমসিটিভিতে পড়ানো হয়েছে, বিজেএস বইয়ের একটা ফোকাস। হয়তো তোমরা যে হিস্ট্রি পাচ্ছ তোমরা ইউজুয়ালি হিস্ট্রি পাবো হলো 1947-এর, তাও এর আগের ইনফরমেশন কোথাও কোথাও জিজ্ঞেস করে। এর জন্য আমি বলবো যে গ্লোবাল হিস্ট্রি থেকে ফার্স্ট যে জিনিসটা মনে রাখতে হবে যে ফার্স্ট সিভিলাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ মেসোপটেমিয়া সামারিয়ান সিভিলাইজেশন। এটা কত হয়েছিল? 3000 বিফোর ক্রাইস্ট। এরপরে আমাদের যে আরেকটা ইনফরমেশন মনে রাখবে, ফার্স্ট অলিম্পিক গেমস হয়েছিল 776 বিফোর ক্রাইস্ট। কলম্বাস হলো উই অল নো যে প্রথমে ইউরোপ থেকে হলো নেভাল এক্সপেনশন শুরু হয়েছে, জাহাজে করে সব জায়গায় বা পুরো বিশ্বকে আবিষ্কার করা শুরু করছে হলো যে ব্রিটিশ এবং পর্তুগিজরা, ইউরোপিয়ান পাওয়ার যারা ছিল এট দ্যাট টাইম। 1942-তে প্রথম কলম্বাস হলো ইন্ডিয়ার জন্য সেল করতে গিয়ে, আমরা আগেরটা দেখি তাহলে বুঝবো। কলম্বাস ট্রাই করছিল যে ইন্ডিয়া থেকে ওই দিক দিয়ে ইন্ডিয়া যাবে, কিন্তু ও আসলে এই দিক দিয়ে যাইতে গিয়ে প্রথমে চলে গেছে হলো নর্থ আমেরিকায়, এবং এটাকে ও প্রথমে ভাবছিল হলো যে এটাই ইন্ডিয়া, কিন্তু পরে গিয়ে হি ডিসকভার দি আমেরিকাস। তো আমেরিকায় কলম্বাস গেছিল কত? 1942-তে। এবং ওইটারই 6 বছর পরে আবার আরেকটা এক্সপেডিশনে ভাস্কো দে গামা গেছে হলো ইন্ডিয়াতে, ও পৌঁছাইছে হলো ক্যালিকাট 1948-এ। বিকজ ওই সময় হলো তোমার ইউরোপিয়ান যে পাওয়ারগুলো আছে ওরা সবাই হলো নেভাল এক্সপিডিশনের জন্য ধরে পড়ছিল। ফ্রেঞ্চ রেভলিউশন, এটা নিয়ে তোমরা যদি জানতে চাও তাহলে অনেক কিছু জানতে পারবা, অনেক আইডিওলজি ফিলোসফিক্যাল আইডিয়াসও আছে, কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা হলো যে 1789-এ ফ্রেঞ্চ রেভলিউশন স্টার্টেড, এবং ওয়ার্ল্ড ওয়ার 1 কবে হয়েছিল? 1914 থেকে 1918। এই দুইটা সবচেয়ে মনে রাখবে যে 1914 থেকে 1918 হলো ওয়ার্ল্ড ওয়ার 1, এবং 1939 থেকে 1945 এটা হলো ওয়ার্ল্ড ওয়ার 2। এই দুইটা ডেট সবচেয়ে বেশি জিজ্ঞেস করছে, এটা অনেক কমন নলেজ। আর একটা জিনিস যেটা তোমরা মনে রাখবে, লিগ অফ নেশনস হয়েছিল 10 জানুয়ারি 1920-তে, এবং ইউনাইটেড নেশনস হয়েছিল 24 অক্টোবর 1945-এ। ওয়ার্ল্ড ওয়ার 1 এর পরে লিগ অফ নেশনস, ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে ইউনাইটেড নেশনস। লিগ অফ নেশনস কেন ফেল করছে? এটা বেসিক্যালি বিকজ ইউএস ওটার ভিতরে ওইভাবে করে ইনভলভ হতে চায় না। ইউএস যখন ইউনাইটেড নেশনসে যখন জয়েন করছে এরপরে থেকে হলো এখন পর্যন্ত ওইটাই আমাদের এস্টাবলিশমেন্ট। এবং অনেকে বলে যে লিগ অফ নেশনস ঠিকভাবে হয় নাই বলেই হলো ওয়ার্ল্ড ওয়ার 2 পর্যন্ত আমাদের যাওয়া লাগছে। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, 1949 ফরমেশন অফ নেটো, এখান থেকে হলো তোমার কোল্ড ওয়ার শুরু হয়। কোল্ড ওয়ার কি এবং কেন এটা নিয়ে আমরা অনেক বিশ্লেষণ করতে পারি। তোমাদের এটা কোল্ড ওয়ার কি এবং কেন এটা তোমাদের শুট্টো না, এটা তোমরা ইনফরমেশন দিতে যে কেন রাশিয়া এবং ইউএস দুইটা সুপার পাওয়ার হয়ে গেছে, একটা কমিউনিজম এস্টাবলিশ করছে, একটা ক্যাপিটালিজম এস্টাবলিশ করছে। দ্যাটস দ্য বেসিক ইনফরমেশন। এরপরে তোমরা যদি ডিপ ডাইভ করতে চাও, আই সাজেস্ট ইউ গো টু ক্র্যাশ কোর্স ইউটিউব ভিডিও আছে তোমার ইউটিউবে ক্র্যাশ কোর্স চ্যানেলে, সেখান থেকে তোমরা কোল্ড ওয়ার নিয়ে ইনফরমেশনটা পেতে পারো। যেগুলো এখন গ্লোবাল জিওপলিটিক্স, ইফ দ্যাটস আ ফিল্ড অফ ইউর ইন্টারেস্ট, তাহলে তোমরা ওখান থেকে আরো অনেক বেশি দেখতে পারবা। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে রাশিয়া কবে হয়েছে এবং ইউএসএসআর, ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, কবে ভেঙে গেছে। এটা হলো রাশিয়া হওয়ার আগে যে পুরো একটা ব্লক যেটা ছিল, 1991-এ সোভিয়েত ইউনিয়ন ফল করছে। এরপরের স্লাইডে যখন আমরা যাব তখন আমরা দেখব হলো গ্লোবাল অর্গানাইজেশন। এখন আমরা ফুললি হলো ইন্টারন্যাশনাল স্পেকট্রামে চলে গেছি, এবং এই একটা
অর্গানাইজেশন, এটাই তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট। বাকিগুলো আছে, বাকিগুলোর এরপর যেগুলো বলবো দিস আর গুড টু নো, দিস ইজ এভরিথিং ইউ শুড নো অ্যাবাউট দ্য ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনস কবে এস্টাবলিশ হয়েছে? আগের স্লাইডে আমরা দেখছি অক্টোবর 24, 1945, এবং এখন মেম্বার্স হল টোটাল 193। এটার হেডকোয়ার্টার্স কোথায় আছে? নিউ ইয়র্ক সিটি, ইউনাইটেড স্টেটস। এবং বাংলাদেশ কবে জয়েন করছে? এই ইনফরমেশনটা আমাকেও জিজ্ঞেস করো, এই কোয়েশ্চেনটা আমার করছিল যে সেপ্টেম্বর 17, 1974 বাংলাদেশ জয়েন্ট ইজ দ্য 136th মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশনস। অবজেক্টিভস তোমাকে জিজ্ঞেস করতেও পারে, নাও জিজ্ঞেস করতে পারে, তাও তোমাদের এটার জন্য আমি বলবো ইট ইজ গুড টু নো, গুড টু নো। এবং বেসিক অর্গানস, এটা তোমাদের বেসিক অর্গানস আছে হলো 5টা। আগে ছিল হলো তোমার কি বলে, আগে 6টা ছিল, এখন 5টা আছে। ফার্স্টে যেটা মেইন, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। এটা হলো মনে করো যে আমরা যেটা সংসদ ইউনাইটেড নেশনসের জন্য, ওটা হলো যে মেইন যে পার্লামেন্টটা, প্রত্যেকটা কান্ট্রি থেকে একটা রিপ্রেজেন্টেটিভ যাবে, একজন করে ভোট করবে, এবং ওখানে হলো মেইন ডিলিব্রেশন পলিসি মেকিং হবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে যে নেক্সট সেপ্টেম্বরে ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি আবার বসবে। এবং নেক্সট যে জিনিসটা আমরা দেখবো যেটা সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড স্টেটস সিকিউরিটি, ইউএনএসসি। এখানে টোটাল 15টা মেম্বার থাকে। কয়টা মেম্বার? 15 এর মধ্যে 5 থাকে হলো তোমার মোস্ট পাওয়ারফুল 5, যেটাকে বলে আমরা P5। এদের মধ্যে হলো তোমার ভেটো পাওয়ার থাকে। এরা কারা? ইউএসএ, চায়না, রাশিয়া, ফ্রান্স অ্যান্ড দ্য ইউনাইটেড কিংডম। এই 5টা নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রিজ, মাইন্ড ইউ। এই 5টা কান্ট্রিজের মধ্যে হলো, এই 5টা কান্ট্রির সাথে রোটেশনে প্রত্যেক 2 বছর পর পর 10টা করে মেম্বার থাকবে। এবং এই 10টা মেম্বার হলো টোটাল 15টা মেম্বার মিলে প্রত্যেক বছর ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল বসে। লাস্ট কয়েক ইয়ারে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল অনেক হিটেড হয়ে গেছে বিকজ অফ দ্য প্যালেস্টাইন ক্রাইসিস অ্যান্ড দ্য ইসরায়েলি ওয়ার্স। এবং এখান থেকে এখন ডিসকোর্স হয়, এবং ডিসকোর্স থেকে একটা করে রেজলিউশন আসে, রেজলিউশনগুলো ইমপ্লিমেন্ট করানো হয়। এই মুহূর্তে তোমার এই কান্ট্রিজের মধ্যে একটা কান্ট্রি হলো রোটেশনে প্রেসিডেন্টশিপ থাকে। এই মুহূর্তে তোমার ইউএনএসসি প্রেসিডেন্সি আছে হলো টু পাকিস্তান। পাকিস্তান এটার এই মুহূর্তে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের প্রেসিডেন্ট, এবং দিস ইজ ওয়াই দে হ্যাভ লেভারেজ টু টেক ইন্ডিয়া টু দ্য ইন্টারন্যাশনাল কোর্ট। ওরা ওই পাওয়ারটা ইউজ করে এবং ওই প্ল্যাটফর্মটা ইউজ করে সো দ্যাট দে ক্যান গেট দ্য ইন্ডাস ওয়াটার ট্রিটি এগ্রিমেন্ট সাইন। মনে আছে ইন্ডাস ওয়াটার ট্রিটি এগ্রিমেন্টের কথা বলছিলাম আমরা একটু আগে? এই একই জিনিসটা দেখো, সব কিছু কানেক্টেড আসে। এইগুলা জিনিস তোমরা যতটা ঘাটবা ততটা তোমরা দেখবে আরো বেশি নলেজেবল হতে পারতেছো। জেনারেল অ্যাসেম্বলি গেল, সিকিউরিটি কাউন্সিল গেল, এরপরে আসে হলো আমরা ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। এই যে ইকোসক, তোমার হলো ইকোসকে টোটাল আছে হলো 54 মেম্বার্স, যেগুলো হলো জেনারেল অ্যাসেম্বলি থেকে ইলেক্ট হয়। এই যে জেনারেল অ্যাসেম্বলি যখন বসে তখন হলো ইকোসকে কোন 15 মেম্বার্স বসবে এদের হলো ডিসিশন করা হয়। এখান থেকে আমরা দেখব যে কি বলে তোমার যতগুলা সাব ফাংশন আছে ইউএন এর, যেমন মনে করো যে ইউনেস্কো, তারপর মনে করো ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এফএও, আইএলও, এরা বেশিরভাগ সবাই কাজ করে হলো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের আন্ডারে। যতগুলা সাব ব্রাঞ্চ আছে বা স্পেশালাইজ ব্রাঞ্চেস আছে যেগুলো, সেগুলো কাজ করে হলো ইকোসকের আন্ডারে। এরপরে আসবো আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেখান আমরা আগেও শুনছি এটার নাম, এটা হলো বেসিকলি প্রতিটা দেশের জন্য আদালত, ইউনাইটেড স্টেটসের প্রত্যেক মেম্বারের জন্য আদালত। এখানে হলো স্টেট ভার্সেস স্টেট কেসেস সলভ করা হয়। যেমন আমরা 2014-তে বাংলাদেশ হলো মায়ানমার এগেনস্টে আইসিজেতে কেস দিছিল বিকজ অফ ইন্টারন্যাশনাল ম্যারিটাইম ডিসপিউটস। ওইখান থেকে হলো বাংলাদেশ রায় পেয়ে জিতে হলো আমাদের যে ম্যারিটাইম বর্ডার আছে সেই বর্ডারটা ওরা সিকিউর করতে পেরেছে। এইখানের যেই জিনিসটা সবচেয়ে বেশি মনে রাখা লাগে সেটা হলো যে হেডকোয়ার্টার হলো দ্য হেগ, নেদারল্যান্ডস। দ্য হেগ একটা সিটি, মানে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সিটির নামই কিন্তু দ্য হেগ। ইংলিশে যখন লিখবা তখন লিখবা দ্য হেগ, নেদারল্যান্ডস। এটার মানে অনেক ফানি একটা স্টোরি। এটা হলো যখন প্রথম ল্যাঙ্গুয়েজ থেকে ট্রান্সলেট হয়ে আসছে তখন এটা ছিল দেন হাগ মানে ছিল হলো দ্য স্ট্রিট। তো ওইখান থেকেই হলো ওইটাই ট্রান্সলেট হয়ে আবার চলে এসেছিল দ্য হেগ। গুড টু নো, এটা আসলে মজার ইনফরমেশন আর কি তোমাদের সাথে। সো মনে রাখবো যে দ্য হেগ, নেদারল্যান্ডস। এখানে 15টা জাজ অ্যালোকেট করা হয় এবং এই 15টা জাজ সিলেক্ট করা হয় হলো এই জেনারেল অ্যাসেম্বলি এবং সিকিউরিটি কাউন্সিল থেকে। দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন।
এবং লাস্টে যেটা থাকে সেটা হলো সেক্রেটারিয়েট। সেক্রেটারিয়েট ইজ বেসিক্যালি আমাদের যেটা সেক্রেটারি, মানে যদি বাংলাদেশের সিস্টেমের সাথে কম্পেয়ার করো তাহলে মনে করো যে জাতীয় সংসদ যেটা সেটা হলো জেনারেল অ্যাসেম্বলি, যেটা হলো আমাদের জুডিশিয়ারি, যেটা আমাদের জাজ সেটা হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এবং আমাদের যেটা মনে করো অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারিয়েট এটা হলো এখানে সেক্রেটারিয়েট। সেক্রেটারির মেইন কাজ হলো ওদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস আছে, অফিস স্টাফ আছে, সবাই হলো সেক্রেটারিয়েটের, এবং পুরোটা লিড করে হলো ইউএন সেক্রেটারি জেনারেল যে আছে এই মুহূর্তে হলো প্রেজেন্টলি আছে কি অ্যান্টোনিও গুতেরেস। অ্যান্টোনিও গুতেরেস হলো এই মুহূর্তে ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল, শর্টে ইউএনএসজি বলে। এটা ইউএনএসসি সিকিউরিটি কাউন্সিল, ওটা ইউএনএসজি সেক্রেটারি জেনারেল, এই জিনিসটা মনে রাখতে হবে। এবং এই পর্যন্ত এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে ইউএনএসজি সেক্রেটারি জেনারেল এই পর্যন্ত 4 জন বাংলাদেশে আসছে। সো ফ্রম 1971 টু প্রেজেন্ট 4 জন ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল বাংলাদেশের সফরে আসছে। এই জিনিসটা মাঝে মাঝে জিজ্ঞেস করা হয়। এবং আমি যে বললাম যে 5টা আছে, 5টা গেল জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, ইকোসক, আইসিজে এবং সেক্রেটারিয়েট। 6th একটা কাউন্সিল এককালে ছিল, সেটা ছিল দ্য ট্রাস্টিশিপ কাউন্সিল। ট্রাস্টিশিপ কাউন্সিলের কাজ ছিল যে এগুলো দেশ তখনও স্বাধীন হয় নাই, বা ওরা হলো তখন যুদ্ধের ভিতরে আছে। ইউনাইটেড নেশনস তখন হলো ওইটাকে সাপোর্টের আন্ডারে রাখতো, ওদের মেইনটেনেন্স এবং ডেভেলপমেন্ট ওরা দেখতো টু দ্য পয়েন্ট দ্যাট দে ক্যান বিকাম ইন্ডিপেন্ডেন্ট। এবং 1994-এ লাস্ট কান্ট্রি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পর থেকে ট্রাস্টিশিপ কাউন্সিলকে ডিসব্যান্ড করে দেওয়া হয়। ওরা ফর্মালি এখনো পার্ট অফ ইউনাইটেড নেশনস, কিন্তু ওদেরকে কোনো কাজ নাই। এটা হলো বেসিক্যালি অল ইম্পর্টেন্ট ইনফরমেশন অফ দ্য ইউনাইটেড নেশনস। কিন্তু এখান থেকে আমি কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাই দিব। সেটা হলো যে মনে রাখতে হবে যে অক্টোবর 24, 1994 বাংলাদেশ কবে জয়েন করছে, 1974-17, এবং বেসিক অর্গান কয়টা, 5টা বেসিক অর্গান। আর এখান থেকে মনে রাখতে হবে যে ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল 4 জন বাংলাদেশে আসছে। এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। নেক্সটে আমরা আরো কয়টা দেখবো। দিস আর ইনফরমেশনস দ্যাট আর গুড টু নো, তোমাদের বেসিক্স জানা উচিত এটা নিয়ে। এটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন হলো ইউরোপের সব কান্ট্রিকে মিলায়। এখানে সব কান্ট্রির জায়গায় তোমার হলো এই মুহূর্তে টোটাল আছে হলো তোমার 27টা মেম্বার। তোমার আগে 28টা ছিল, 2020-এ গিয়ে হলো ইউকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে উঠে যায়। এটা কবে উঠছে, 31 জানুয়ারি 2020। এটার হেডকোয়ার্টার্স হলো ব্রাসেলস, বেলজিয়ামে। এবং কারেন্সি এই মুহূর্তে দিস ইজ দ্য অনলি common organization which countries are part of and uses a common currency. Common currency টা হলো the euro. ইউরো শুরু করা এই মুহূর্তে 20টা কান্ট্রি ইউজ করছে, যে 27টা মেম্বার, 27টা মেম্বার হচ্ছে 20টা কান্ট্রি। আগে মনে করো যে অনেক কান্ট্রি আছে যারা ওদের নিজস্ব ইউজ করতো, যেমন ইউকে যখন ছিল তখন পাউন্ডও ছিল, ইউরো ছিল। এখন যেহেতু ইউকে চলে গেছে ওরা পাউন্ডে থাকে, এবং 20টা কান্ট্রি ইউরো স্টার্ট করেছিল 2022-এ, সরি কি বল 2002-এ। টোটাল তখন ছিল 12টা কান্ট্রি। 12টা কান্ট্রি থেকে এখন বেড়ে হলো 20টা কান্ট্রি ইউজ করতেছে। এবং বাংলাদেশের ইম্প্যাক্ট ইউরোপিয়ান ইউনিয়ন সবচেয়ে বেশি পড়া হয় হলো এই যে 50% অফ বাংলাদেশের আরএমজি এক্সপোর্ট গোজ টু দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। এটা দ্য লার্জেস্ট সিঙ্গল রিজিওনাল মার্কেট ফর বাংলাদেশ। এরপরে আমরা যাব হলো নেটোতে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনে তোমাকে গ্লোবাল হিস্ট্রিতে বলছি, এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে হলো পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে টিমস গুলাই বলি, কোয়ালিশনস টিমস বা দল বিভাগ হয়ে গেছে। মানে পুরো পৃথিবীটা ওয়ার্ল্ড ওয়ার 2-তে সবাই একসাথে ফাইট করছে জার্মানির এগেইনস্টে, তারপরে আইডিওলজি হিসাবে ওরা ভাগ হয়ে গেছে। এক পার্টি পড়ছে হলো ক্যাপিটালিজম আন্ডারে, ইউএস পাওয়ার্সে ক্যাপিটালিজমের আন্ডারে হলো নেটো ফর্ম করছে, এবং ওই সাইডে ইউএসএসআর আন্ডারে ইউনাইটেড সোশ্যালিস্ট রিপাবলিক, ওরা হলো কমিউনিজম সাপোর্ট করছে, রাশিয়া এবং রাশিয়ার ব্লকের পাওয়ারগুলো। সো 1949 থেকে এটার হলো আইডিওলজি থেকে একটা প্র্যাকটিক্যাল শেপ নেওয়া শুরু করছে। দিস ইজ দ্য অ্যাডভেন্ট অফ দ্য কোল্ড ওয়ার। তার জন্য আমাদের মনে রাখতে হবে যে কবে ফাউন্ড করা হয়েছে, 4th এপ্রিল 1941। এই মুহূর্তে কারেন্ট মেম্বার্স 30। কারেন্ট মেম্বার্স 30 থেকে মোর ইম্পর্টেন্ট হলো যে 2 বছর আগে ফিনল্যান্ড জয়েন করছে নতুন করে, এবং এদের হেডকোয়ার্টার্স কোথায়, ইউরোর হেডকোয়ার্টার্সের সাথে সেম, ব্রাসেলস, বেলজিয়াম। এই মুহূর্তে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে নেটোর এই মুহূর্তের হেড হলো মার্ক রুট। মার্ক রুটের আগে ছিল জেন্স স্টোলটেনবার্গ অনেক ফেমাস ছিল, এবং সব মেজর কোয়েশ্চেন্সে তুমি দেখবা যে নেটোর কারেন্ট চিফকে জেন্স স্টোলটেনবার্গ। এটা কিন্তু রিসেন্টলি চেঞ্জ হয়েছে, তার জন্য আমাদের মনে রাখতে হবে যে এখন
হেড হলো তোমার সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। এরপর আমরা যাব হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে, আইএমএফ। আইএমএফ ইস্টাবলিশ করা হয়েছিল 27 ডিসেম্বর 1945-এ। এটাও একটা পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2 অর্গানাইজেশন, যেটা হলো ওয়ার্ল্ডের ইকোনমি যেন আবার ডেভেলপ করতে পারে ওইটার প্ল্যানিং করেছে। এই মুহূর্তে মেম্বার্স আর 190+ এবং হেডকোয়ার্টার্স ওয়াশিংটন ডিসি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ইউএন এর বেসিক যেগুলো আছে, যেগুলো হলো বেশিরভাগে অর্গানাইজেশন, ইউএন এর অর্গানাইজেশন, সেগুলার তোমার কি বলে হেডকোয়ার্টার্স হলো জেনেভাতে। এখানে আমি তোমাদেরকে একটা লিস্ট প্রোভাইড করে দিব। অর্গানাইজেশনের হেডকোয়ার্টার্স জেনেভাতে। ইউএন এর যেগুলো অফিসিয়াল ফাংশন, যেমন ইউনাইটেড স্টেটস এর হেডকোয়ার্টার নিউ ইয়র্কে, এবং মনিটারি যে হেডকোয়ার্টার আছে যেমন আমরা যে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে আমরা একটু পরে পড়বো, সেগুলোর হেডকোয়ার্টার্স হলো ওয়াশিংটন ডিসিতে। সো ইকোনমিক যেগুলো আছে সেগুলো ওয়াশিংটনে, ইউএনের অফিসিয়াল যেগুলো সেগুলো হলো নিউ ইয়র্কে, এবং ইউএনের অর্গানাইজেশন যেগুলো সেগুলো থাকতেছে তোমাদের কোথায়, জেনেভাতে। আরো কয়েকটা জায়গায় কোথায় আছে, যেমন তোমার মনে করো যে আইএলও আর তারপরে এফএও, এগুলো আবার প্যারিসে চলে গেছে। একটু ডিফারেন্সেস আছে কয়েকটা কেস, কিন্তু আমি ব্রড আকারে তুমি আমি তোমাদেরকে একটা শীট প্রোভাইড করে দিব এটা। এরপরে আমরা আসতেছি হলো আইএমএফ নিয়ে যে কথা বললাম, ওয়াশিংটনে গেছে এবং বাংলাদেশ জয়েন করছে 17 আগস্ট 1972-তে, মানে ইন্ডিপেন্ডেন্সের ঠিক পরপর। এরপরে আমরা আসবো ওয়ার্ল্ড ব্যাংকে। ওয়ার্ল্ড ব্যাংকেও একই সময় আসছে জুলাই 1994-এ, ব্রেটন উডস কনফারেন্স। ব্রেটন উডস কনফারেন্সটা হলো এমন একটা জিনিস, এটাও গুড টু নো ইনফরমেশন। ব্রেটন উডস কনফারেন্স হলো তোমার 1944-এ ইউএস এর যেগুলো অ্যালাইড, মানে ওয়ার্ল্ড ওয়ার 2 এর যে অ্যালাইড পাওয়ার্স গুলো আছে, যত মেজর পাওয়ার্স আছে এক্সক্লুডিং রাশিয়া, তারা হলো কনভারসেশন করে কিভাবে করে ওয়ার্ল্ডের ইকোনমি ডেভেলপ করতে হয়, কিভাবে করে একটা কমন সিস্টেম আসতে হয়, এটা নিয়ে হলো একটা সেমিনার হয়েছিল, কনফারেন্স হয়েছিল ইউনাইটেড নেশনস। ওই কনফারেন্সটা হয়েছিল ব্রেটন উডসে বসে। ওটাকে বলা হতো ইউনাইটেড নেশনস মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল কনফারেন্স অ্যাট ব্রেটন উডস। ওইটাকেই এখন কমন নাম হিসেবে বলা হয়, কেউ যদি মনে করতে চায় এটাকে বলে ব্রেটন উডস কনফারেন্স। ওই ব্রেটন উডস কনফারেন্সে ওয়ার্ল্ড ব্যাংক হয়েছে, ওইখানেই আইএমএফ হয়েছে, ওটার যে সাব ব্রাঞ্চেস যেগুলো আছে সেগুলোও হয়েছে। তো এই যে ওয়ার্ল্ড ব্যাংকের যে সাব ফাংশন, এগুলো সাব ব্রাঞ্চ, এগুলো আমরা মনে করবো যে কেউ যদি বলে যে ওয়ার্ল্ড ব্যাংক কি, ওয়ার্ল্ড ব্যাংক ইজ অ্যান আমব্রেলা কোম্পানি, ইটস আ কমপ্লিট অর্গানাইজেশন including various organizations which help to promote the reconstruction and development of the economy of the world. এটার নিচে আমরা দেখবো যে অনেকগুলো ব্যাংক আছে। প্রথমটা হলো ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট, আইআরডিবি, তারপর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, আইডিএ, ফাইন্যান্স কর্পোরেশন, আইএফসি, ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, এমআইজিএ, এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিসপিউটস। এটা হলো ওদের জুডিশিয়ারি সাইড। এই সবকটার মিলে আসে হলো তোমার ওয়ার্ল্ড ব্যাংকে। এবং বাংলাদেশ জয়েন করছে হলো 1972-তে, ওই 17 আগস্ট 1972। দুইটা এই যে বোথ সেম ডেটে জয়েন করছে। আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক একসাথে জয়েন করছিল বিকজ দে আর বোথ পার্ট অফ দ্য সেম সেটিং। এরপর আমরা আসতেছি হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হলো এমন একটা অর্গানাইজেশন যেখান থেকে হলো পুরো ওয়ার্ল্ডের ফ্রি ট্রেড এগ্রিমেন্টস একসাথে করা হয়, সো দ্যাট ইন্টারন্যাশনাল ট্রেড, ইম্পোর্ট এক্সপোর্ট, এগুলো জিনিস আরো উইদাউট ট্যারিফস, উইদাউট ব্যারিয়ার্স আরো প্রপারলি ওরা নেগোশিয়েট করতে পারে। এইটার আগে ছিল হলো জিএটিটি, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেডস এন্ড ট্যারিফস। এটাকেই তারপরে 1995-এ ওরা রিভ্যাম্প করে বানাইছে হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বাংলাদেশ 1995-এই জয়েন করছে, জুনে জয়েন করছে, কিন্তু ওরা এর আগে অলরেডি জিএটিটির মেম্বার ছিল, এবং ওইখান থেকে যখন ওরা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হয়েছে তখন ওরা একটা বাংলাদেশ ফাউন্ডিং মেম্বার হিসাবেই ওরা জয়েন করছে। ওদের হেডকোয়ার্টার্স কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। এই যে যেটা বলছিলাম যে অর্গানাইজেশন তুমি পাবা। এবং আমাদের মনে আরেকটা জিনিস, ইটস গুড টু নো যে অ্যাজ অফ 2024 there are 166 members of the World Trade Organization. এরপর স্লাইডে যখন আমরা যাবো, আর দুইটা অর্গানাইজেশন, এগুলো হলো মোর ওভার রিজিওনাল কিন্তু অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। এগুলো হলো মনে করে যে যারা ডেভেলপিং কান্ট্রি, যারা হলো তোমার আপ অ্যান্ড রাইজিং, যারা সুপার পাওয়ার, যারা আমরা যাদের কাদের জানি, ইউকে কে জানি, ইউএস কে জানি, রাশিয়াকে জানি, এটা হলো দিস আর দ্য নিউ রাইজিং সুপার পাওয়ার্স। এবং এদের কোয়ালিশনদেরকে নিয়ে আমাদের এখন কারেন্টলি অনেক ইনফরমেশন হবে এবং কারেন্টলি এগুলো অনেক নিউজে আসে। এর মধ্যে ফার্স্টে আসলে ব্রিক্স। ব্রিক্স হলো বেসিকলি একটা অ্যাক্রোনিম, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা, এদের যে কোয়ালিশন আছে এই কোয়ালিশন মিলায় ওরা নাম দিচ্ছে হলো ব্রিক্স। ব্রিক্সে কিন্তু মেইন মেম্বার কিন্তু 5 জন, কিন্তু অ্যাজ অফ 2024 ওরা আরো অবজারভার বা এডিশনাল মেম্বার জয়েন করছে। এটার মধ্যে আছে ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সৌদি আরবে, ইউএই,
এগুলো মনে রাখতে হবে না, কিন্তু তোমার একটু মনে রাখতে হবে যে ব্রিক্সে কিন্তু শুধু 5টা মেম্বার না, 5টা মেম্বার বেশি, টোটাল 10টা মেম্বার এই মুহূর্তে। 2016 ফর্ম হয়েছে, কিন্তু ফর্মালাইজ হয়েছে 2009-এ, এবং এদের হেডকোয়ার্টার্স হলো এই মুহূর্তে রোটেটিং। মানে এই যে 5টা কান্ট্রি, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এদের হেডকোয়ার্টার, প্রেসিডেন্সি এবং হেডকোয়ার্টার্স প্রতি বছর পর 2 বছর পর পর চেঞ্জ হয়। এই মুহূর্তে 2025-এ ব্রিক্সের প্রেসিডেন্ট হলো ব্রাজিল। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে জুলাইয়ের 6 এবং 7-এ এই যে ব্রাজিল 2025 আছে না, এটা জুলাই 6 and 7 হলো ওদের বেসিক মিটিংটা হয়েছে। এবং এখান থেকে এখনো অনেক পলিসি ফর্মুলেট করেছে, এবং এখান থেকে আরো অনেক নিউজ ডেভেলপমেন্টস এটা আসবে। সো এটার জন্য তোমাদের নিউজ পেপারগুলো আবার খেয়াল করে রাখা লাগবে, ইন্ডিয়া পোর্টালগুলো খেয়াল করা লাগবে, যে এগুলো নিয়ে তুমি আরো জানবে যে ব্রিক্সের কি কি নিউজ আসতেছে। আর বেসিক অবজেক্টিভ গেলে তোমাদের বোঝার জন্য যে প্রমোট মাল্টিপোলারিটি সাউথ সাউথ কোঅপারেশন। বেসিক্যালি ব্রিক্স যারা হলো এখনো সুপার পাওয়ার না, ওদের যেন ইউএস বেসড না হলে ইউকে বেসড বা রাশিয়া বেসড একদম ডিপেন্ড না হয়, নিজেদের মধ্যে কোঅপারেট করতে পারে, তার জন্য ব্রিক্স বানাইছে। রিফর্ম গ্লোবাল গভর্নেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম। ওরা যে মেইন যারা পাওয়ার্স, এরা ডেভেলপিং পাওয়ার্স মিলে ওরা যেন ডিসিশন নিতে পারে অ্যাবাউট দ্য গ্লোবাল ওয়ার্ল্ড, যে কোন দেশে কি হচ্ছে ওইটার মধ্যে ওরা যেন ইনফ্লুয়েন্স রাখতে পারে। যেমন একটু আগে যেটা আমরা বলছি যে ইন্ডিয়া আর পাকিস্তানের, যেটা ইন্ডিয়া পাকিস্তান ব্রিক্স কন্ডেম করছে টেররিজমকে, নট পাকিস্তানকে ডাইরেক্ট। এখানে কিন্তু ইন্ডিয়া আছে, আবার চায়নাও আছে। এখন গ্লোবাল পাওয়ার স্ট্র্যাটেজি কোনটা কার লিয়েছে এটা তোমাদের সাথে পড়বে। বেসিক্যালি একটা জিনিস জানা যায়, চায়না ইজ আ প্রো রাশিয়া কান্ট্রি, চায়না ইজ আ প্রো পাকিস্তান কান্ট্রি। তো তার জন্য ওরা নিজেদের ভিতরে ডেলিগেশন করে অ্যানালাইসিস করে তারপরে দেখছে যে ওরা টেররিজমকে বলছে। এরকম যেখানে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স হয়ে গেছে, সেখান থেকে হলো ব্রিক্স সবসময় একটা স্ট্যান্স নেয়। এটার জন্য এটাকে বলছে যে রিফর্ম গ্লোবাল গভর্নেন্স। এবং আরেকটা যেটা বলছে ইনকারেজ ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে এটার একটা ইকোনমিক অ্যাসপেক্টও আছে। একটা কোন রাখা থাকবে। নেক্সট যেটা আসবো, এটা নিয়ে আমরা আগে কথা বলছিলাম, যে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, এশিয়ান। এশিয়ান ফাউন্ড করেছে 1967 8 আগস্ট, এবং মেম্বার্স আছে 10টা: ব্রুনেই, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড এন্ড ভিয়েতনাম। এবং এটাকে এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল রিজিওনাল অর্গানাইজেশনস বলা হয়, ইন টার্মস অফ এজ, ইন টার্মস অফ কোঅপারেশন। এবং এটার হেডকোয়ার্টার হলো জাকার্তা, ইন্দোনেশিয়াতে। এবং যে জিনিসটা আমি তোমাকে আগে বলছি যে বাংলাদেশ ইজ নট আ মেম্বার অফ এশিয়ান। এশিয়ান একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, ইয়েস, কিন্তু নট আ ইম্পর্টেন্ট অর্গানাইজেশন দ্যাট বাংলাদেশ ইজ আ পার্ট অফ। এই জিনিসের সাথে আমরা আরো কয়েকটা জিনিস দেখবো, যেটা হলো অবজেক্টিভস, রিজিওনাল পিস, কালচারাল এক্সচেঞ্জ এবং ইকোনমিক। সো ইকোনমিক ট্রেড নিয়ে কাজ করবে, রিজিওনাল পিস এবং সিকিউরিটি নিয়ে কাজ করবে, এবং ইনকারেজ করবে কালচারাল এক্সচেঞ্জ। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো তোমরা আবার কনভার্স, যেটা এই যে বারবার আমাদের সাথে সামনে চলে আসে, আমাদের নেইবার মায়ানমার। মায়ানমার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেম্বার অফ দ্য এশিয়ান, এবং এর জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ট্রাইস টু ইউজ এশিয়ান টু ক্রিয়েট ডিপ্লোমেসি ফর দ্য রোহিঙ্গা ক্রাইসিস। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে যত সলভ করার চেষ্টা করা হয় সব এশিয়ানের থ্রুতেই করে, বাট স্টিল ইটস আ লং প্রসেস, কারণ এটার ভিতরে এখন মিলিটারি সাইডস আছে, তারপরে এশিয়ান ইটসেলফ একটা পলিসি আছে অফ নট ইন্টারফিয়ারিং অফ, মানে নিজের দেশের ভিতরে যেগুলো হচ্ছে সিভিল ডিসকোর্স, ওইগুলো নিয়ে এশিয়ান ইন্টারফিয়ার করতে চায় না। এগুলোর জন্য অনেক কিছুর জন্য এগুলো এখনো স্টিল হয়েছে, যেই কারণে হলো মনে হয় যে আমাদের রোহিঙ্গা ক্রাইসিসটা এখনো লিঙ্গার করতেছে। এটার পরে আমরা নেক্সট যেটা যাব, সেটা হলো যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ক্লাস, দ্য লাস্ট এন্ড, এবং এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো আসবে, কারণ তোমার যখন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোশ্চেন আসবে এখান থেকে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কি কয়েকটা টপিকস আমরা বের করছি, কি কয়েকটা টপিকস নিয়ে আমরা তোমাদের সাথে এখানে আলোচনা করবো, সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো দাগাবো সেগুলো তোমাদের মনে রাখতে হবে। ইরান ইসরায়েল কনফ্লিক্ট কেন হয়েছে? কারণ গত 30 বছর ধরে ইসরায়েল বলতেছে যে হ্যাঁ ইরানের সুপার নিউক্লিয়ার পাওয়ার আছে, ওরা এখনই বানায় ফেলবে, কিন্তু ওরা বানায় না, এবং এটাকে একটা এক্সকিউজ ইউজ করে ওরা ইরানের নিউক্লিয়ার ক্যাপাসিটি ধ্বংস করতে চায়। অপারেশন রাইজিং লায়ন, জুন 13 জুন অপারেশন রাইজিং লায়ন দিয়ে ইসরায়েলের অ্যাটাক শুরু হয়েছে। ইসরায়েল ইরানের উপরে মিসাইল ছাড়ছে, এবং এর জন্য 30টা জেনারেল মারা গেছেন, এবং 9 জন নিউক্লিয়ার সায়েন্টিস্ট মারা গেছেন, এবং টোটাল 150 জনের মতো মারা গেছে। এই অপারেশনগুলোর নাম ইম্পর্টেন্ট, অপারেশন রাইজিং লায়ন। এটা দিয়ে হলো ফার্স্ট অ্যাটাকটা শুরু হয়েছে জুন 30-তে। এটার রিটালিয়েশনে ইসরায়েল কি করছে? ইসরায়েল করছে হলো অপারেশন ট্রু প্রমিস 3। এটা জুন 13 থেকে জুন 16-তে ওরা প্রায় 120টার বেশি ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে তেল আভিভ এবং হাইফার উপরে অ্যাটাক করছে। এখন এই জিনিসটা হলো ইন্টারন্যাশনাল কমিউনিটি মানে
যখন সিকিউরিটি স্টাডিজ নিয়ে পড়বা বা অন্য কিছু নিয়ে পড়বা তখন তোমরা অনেকে অলরেডি জানো যে ইসরায়েলকে এখন পর্যন্ত কেউ ঠিকভাবে অ্যাটাক করতে পারে না, কারণ ওদের ইউএস বেস অ্যান্টি এয়ার ওয়ারফেয়ার সিস্টেম আছে, যেটা আমরা আয়রন ডোম বলি। তাও ইসরায়েলের ইরানের হাইপারসনিক মিসাইলস গুলা ওইটাকে ভেদ করে প্রায় তেল আবিব হাইফাতে বিশাল লেভেলে ড্যামেজ করতে পারছে। এবং এটার পরে আরো অনেক পাল্টা আক্রমণ হয়েছে, মিসাইলস করেছে, এবং এর মধ্যে আবার এসকেলেট হয়েছে, যেই কারণে হলো আমাদের ইন্ডিয়া পাকিস্তান জিনিসটা এসকেলেট করছিল। বোথ ইসরায়েল অ্যান্ড ইরান আর সাপোজেডলি হ্যাভিং নিউক্লিয়ার ওয়েপন্স। পাকিস্তান ইন্ডিয়াটা জানি যে আমরা ওদের নিউক্লিয়ার ওয়েপন্স আছে, কারণ ওরা নন প্রলিফারেশন এনপিটি নামে একটা ট্রিটি আছে, নন প্রলিফারেশন ট্রিটি। ওইখানে ওরা বলে যে হ্যাঁ আমার নিউক্লিয়ার পাওয়ার আছে, কিন্তু আমি এটাকে শান্তিতে ইউজ করতে চাই। ইরানের অনেক বছরের একটা নিউক্লিয়ার প্রোগ্রাম আছে, যেটাকে ওরা পিসফুল নিউক্লিয়ার প্রোগ্রাম হিসেবে ডেভেলপ করতে চায়। ইসরায়েলের একটা নিউক্লিয়ার প্রোগ্রাম আছে যেটাকে ওরা ডেভেলপ করতে চায়, কিন্তু কেউ এটা পাবলিকলি বলে নাই যে হ্যাঁ আমাদের একটা নিউক্লিয়ার আর্মড ওয়েপন্স প্রোগ্রাম আছে, কিন্তু ওয়ার্ল্ড ধরে নেয় যে ওদের দুইজনের নিউক্লিয়ার পাওয়ার আছে। সো যদি যুদ্ধটা বাড়ে তাইলে হলো ইট মাইট বিকাম নিউক্লিয়ার, এবং নিউক্লিয়ার ওয়ারফেয়ার কেউ চায় না। এখানে যেটা হবে যে ইসরায়েলের মেইন যে অ্যালাই ইউনাইটেড স্টেটস, ওদেরকে এই 13 জুন থেকে 16 জুন পর্যন্ত আরো অনেক একটা বলছে ইন্টারভিন করতে, কিন্তু দ্য ইউনাইটেড স্টেটস ডাজ নট ওয়ান্ট আনাদার ওয়ার উইথ ইরান। তাও অনেক বলার পরে যখন দেখছে যে সিকিউরিটি থ্রেট হয়ে যাচ্ছে, তখন 22 জুন তোমার মিডনাইটের মধ্যে এই অপারেশনটা হয়েছে, এবং এই অপারেশনের নামটা অনেক ইম্পর্টেন্ট, অপারেশন মিডনাইট হ্যামার। মিডনাইট হ্যামারে কি করছে, তোমার ইরানের 3টা মেইন নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে, ফর্দো, নাতানজ আর ইস্পাহান। এই 3টা হলো আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার সাইট, এবং এখানে নর্মাল মিসাইল টিসাইল পাঠালে কখনো ভাঙা যাবে না। ইউএস এর স্পেশাল B2 বম্বার এবং GBU-57 বাংকার বাস্টার মিসাইল, এগুলা কংক্রিটের নিচে গিয়ে প্রায় মাটির নিচে 10 কিলোমিটার গিয়ে তারপরে এটা এক্সপ্লোড করে। সো ওখান থেকে ডাইরেক্ট আন্ডারগ্রাউন্ড, এবং এটার জন্য ওরা দেখতেছে যে ইউএস এটার মধ্যে ইনভলভ হবে কি হবে না। ইসরায়েল চায় যে ইউএস ইনভলভ হোক, এবং অনেক ডিলিব্রেশনের পরে শেষ পর্যন্ত ইউএস ডাইরেক্ট ইরানের উপরে অ্যাটাক করছে 22 জুনে। এবং এখান থেকে ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম আছে ফর্দো, নাতানজ আর ইস্পাহানে, এই নামগুলো মনে রাখবো, ফর্দো, নাতানজ, ইস্পাহান, 3টা নিউক্লিয়ার সাইট। এই 3টা নিউক্লিয়ার সাইটে টার্গেট করে ডিস্ট্রয় করে ফেলছে, এবং এখান থেকে ধরা হয় যে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম অনেক বছর পিছায় গেছে যতটা ডেভেলপমেন্ট হয়েছিল। এবং এইটার রিটালিয়েশনে তোমার যখন বমিং হয়ে গেছে, ইউএস বলছে হ্যাঁ আমার কাজ শেষ, এরপরে এখন ওরা সিজ ফায়ার করতে যাবে। সিজ ফায়ার করার আগে ওরা ইরান ওদের আগেনস্টে পাল্টা আক্রমণ করছে উইথ অপারেশন গ্ল্যাড টাইডিংস অফ ভিক্টরি। এটা হলো 22 জুন ওরা অ্যাটাক করছে, তারপর 23 জুনে ওরা অ্যাটাক করছে কোথায়, কাতারে। ইউএসএ কিন্তু অ্যাটাক করেনি, ইউএস বেস যেটা আছে কাতারে, ইউএস আল উদেইদ এয়ার বেস ইন কাতার, এখানে ওরা 19টা ব্যালিস্টিক মিসাইল পাঠাইছিল। এই 19টা ব্যালিস্টিক মিসাইলের মধ্যে আই থিঙ্ক 13টার মতো পড়ে নাই, 6টার মতো পড়ছে। 6টার মতো পড়ে তারপরে ড্যামেজ হয়েছে, কিন্তু তখন কোনো ক্যাজুয়ালিটিস ছিল না, সবাই আগে থেকে বেস ছেড়ে চলে গেছে। এবং এরপর থেকে ট্রাম্প আসলো, ট্রাম্প এসে সিজফায়ার ডাকলো, এবং এটার থেকে ইসরায়েল ইরান কনফ্লিক্টে 12 দিনের ওয়ার সিজ হয়ে যায়। সো দ্যাট ইজ দ্য ইরান ইসরায়েল কনফ্লিক্ট ইন আ নাটশেল। এরপরে আমরা আসবো হলো গাজার যে ম্যাডলিন ফ্লোটিলার বিষয়টা। এখানে হলো প্যালেস্টাইন গাজায় কনফ্লিক্ট, এখানে 2টা কনফ্লিক্ট যেটা নিয়ে তোমাদের বলবো, যে ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট এবং হলো তোমার বাংলাদেশ মায়ানমার কনফ্লিক্ট। এখানে ইনফরমেশনটা ভাস্ট, এবং এখান থেকে বেসিক তোমাকে ইনফরমেশন খুঁটে করে জিজ্ঞেস করবে না, বা তোমাদেরকে বাংলাদেশ মায়ানমার ইন জেনারেল জিজ্ঞেস করতে পারে যে কি নিয়ে হয়েছে। তখন তোমরা বলবা, মনে করো যে আমি যদি এখন বাংলাদেশ মায়ানমার কনফ্লিক্টটাই এক্সপ্লেন করতে চাই, তখন হলো যে 2000 অনেক আগে থেকে বাংলাদেশে দেশ ভাগ হওয়ার পর থেকে, তারপর রিসেন্টলি 2017-তে, তারপর 2021-এর পর থেকে আরাকান রিজন থেকে হলো মায়ানমার জনতা ওরা ওদের মুসলিম যেই কমিউনিটি আছে রোহিঙ্গা, ওদেরকে ওরা পুশ আউট করে এক্সপেক্ট করে দেয়, সো দ্যাট ওরা আরাকান রিজনটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারে। এটার জন্য একটা বিশাল একটা তোমার কি বলে রোহিঙ্গা রেফিউজি ইনফ্লাক্স শুরু হয়ে যায় হলো বাংলাদেশের কক্সবাজার সাইড থেকে। এবং এই জিনিসটাকে ওরা আরাকান আর্মি, যেহেতু ওদের নিজস্ব সিভিল ডিসপিউট চলছে, ওদের তাতমাদাও এবং আরাকান আর্মির মধ্যে ওদের নিজেদের ইন্টারনাল কনফ্লিক্ট চলতেছে, এটার জন্য ওরা একে তো ওরা নিতেও চায় না, মানে একে ওরা ফেরত নিতে চায় না, কারণ ওরা হলো ওদেরকে আউটসাইডার্স হিসেবে দেখে, মুসলিম হিসেবে দেখে বলে ওরা ওদেরকে বাঙালি বলে ডেকে ওদেরকে সরায় দেয়। ওরা ওই রিজনের রিপ্রেজেন্টেশন, কিন্তু যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ডিসপিউট, মানে এখনো ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন করার চেষ্টা করছে, সো দ্যাট দে ক্যান ইমপ্রুভ দিস। ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট নিয়ে
সেম জিনিস বলা যায় যে এটা এখন ডিপেন্ডস অন ইউর পয়েন্ট অফ ভিউজ, তুমি কিভাবে করে বলতে চাও ইন ফ্রন্ট অফ ইউর ইন্টারভিউয়ার্স। আমার ক্ষেত্রে বা হোয়াট আই পারসিভ এজ এ জেনারেল ট্রুথ, যে ইসরায়েল এসে যখন প্যালেস্টাইন লাইন অকুপাই করে ফেলা শুরু করে দিল, এবং ওটা একটা সিস্টেমেটিক জিনোসাইড বলা যায়, সিস্টেমেটিক জিনোসাইড বা এথনিক ক্লেন্সিং, যেটাকে ওরা হলো ওদের মানে ইসরায়েলি বেসিস হলো যে হ্যাঁ ওইখানে হামাস, ওরা হলো টেররিস্ট অর্গানাইজেশনের এগেনস্টে ওরা কি বলে অপারেশন চালাচ্ছে টু ডিফিট টেররিস্ট অর্গানাইজেশনস। ওইটার পর থেকে যা আছে এটা তোমরা রেগুলার নিউজ দেখবা, নিউজ দেখে তোমরা ওখান থেকে তোমাদের নিজের অপিনিয়ন্স ফর্ম করবা, নিজের অপিনিয়ন্স তোমরা নিজেদের মতো তোমরা এক্সপ্লেন করতে পারবা। এখান থেকে এটার পরে যে কারণে আমি এটা বললাম, সো দ্যাট আমরা এখানে আসতে পারি। গাজা এর তোমার ম্যাডেলিন ফ্লোটিলা, এই ফ্লোটিলা ইজ এ পার্ট অফ দ্য ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। এটা হলো একটা গ্রুপ তোমার মেডিটেরিয়ান সি থেকে, যারা হলো যে ইসরায়েল একটা ব্যারিয়ার করে রাখছে প্যালেস্টাইনের উপরে, একটা নেভাল ব্লকেড, সো দ্যাট পানির পথ দিয়ে কোনো এইড ইসরায়েল পর্যন্ত যাইতে পারে না, প্যালেস্টাইন পর্যন্ত যাইতে পারে না। ওইটার বেসিস ওরা দেয় যে এই পানির পথ দিয়ে হলো হামাসের কাছে হলো ওয়েপেন স্মাগল করা হয়, তার জন্য হলো একটা নেভাল ব্লকেট দিয়ে রাখছে। ওটাকে ওদের ইন্টারন্যাশনাল জুরি বলছে যে এটা লিগাল, এবং ওইটার জন্য হলো কোনো এইড যেতে। এই লাস্টে এটা ইম্পর্টেন্ট কেন, বিকজ ম্যান্ডেলিন ফ্লোটিলা গত লাস্ট 2010-এ আরেকটা ফ্লোটিলা এরকম গেছিল, এবং এখান থেকে অনেক এক্সটেন্সিভ কভারেজ হয়েছিল যে কিভাবে করে ইসরায়েলিরা ওই ফ্লোটিলা অ্যাটাক করছে, ওটার পর টর্চার করে তারপর ওখান থেকে মানুষজন সরাই এইড নষ্ট করে দিছে। এইবার অনেকে গেছে, তোমার হলো তোমার অ্যাক্টিভিস্ট, মেডিকেল টিমস, জার্নালিস্ট, হিউম্যানিটেরিয়ান, ওরা একসাথে হয়ে এই ভয়েজে গেছে, সো দ্যাট ওরা নেভাল ব্লকেটটা ভেঙে ওটাকে রিপোর্ট করতে পারে, ওরা জার্নালিজম করতে পারে, যে দেখাইতে পারে দুনিয়াকে যে হ্যাঁ এটা হচ্ছে। কিন্তু এখানের মধ্যে অনেক ইম্পর্টেন্ট একজন গেছিল, যে অনেক বছর ধরে আমাদের সাথে, গ্রেটা থানবার্গ। ওর এই রিপোর্টসের জন্য এবং আরো কয়েকজন অ্যাক্টিভিস্টের জন্য এটাকে আরো অনেক হাইলাইট করা হয়েছে সোশ্যাল মিডিয়া, তোমার কি বলে ইন্টারন্যাশনাল নিউজ পেপারসে। এবং ওরা জুন থেকে বিভিন্ন মেডিটেরিয়ান পোর্টস থেকে ওরা হলো একসাথে রওনা দিছে। কিন্তু ইন দ্য মিডল অফ জুন ইসরায়েলি নেভি ওরা ইন্টারসেপ্ট করছে এবং অনেক অ্যাক্টিভিস্টকে ডিটেইন করে রাখছে, এবং মানে ইসরায়েলের ডাইরেক্ট হলো অ্যাক্টিভিস্টদেরকে জেল করে নিয়ে গেছে। এবং এটার জন্য অনেক ইন্টারন্যাশনাল প্রেশার আসছিল, এবং এটার জন্য লাস্টে গিয়ে ওরা ছাড়ছে, কিন্তু ওই এইড ইসরায়েলের কাছে সামান্য পরিমাণে পাঠানো গেছে। এই ইনফরমেশনটা তোমাদেরকে ডাইরেক্ট ইনফরমেশন আসলে তোমাদেরকে যদি কনভারসেশন ওঠে তাহলে তোমাদের জিজ্ঞেস দিস ইজ আ মাস্ট নো এন্ড দিস ইজ আ গুড টু নো। এরপরে যে টপিকটা আমরা কভার করব সেটা হলো তোমার গ্লোবাল স্পোর্টস নিয়ে। গ্লোবাল স্পোর্টসের মধ্যে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, এটা হলো তোমাদেরকে লাইভের ভিতরে এইভাবে আসতে পারে যে হ্যাঁ তুমি কি খেলতে ভালো লাগো, স্যার আমি ফুটবল খেলি, আমি ক্রিকেট খেলি, হ্যাঁ এখান থেকে তো ওইখান থেকে তোমার বাংলাদেশ সাইড থেকে কোয়েশ্চেন করতে পারে, আর তার চেয়ে বেশি হলো তোমাকে ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে জিজ্ঞেস করবে। সো আগে যে বাংলাদেশের স্লাইডে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, বাংলাদেশ ফুটবল, বাংলাদেশ ক্রিকেট, এটার সাথে এটাও ইম্পর্টেন্ট। তুমি যদি যে কোনো একটা লাইনে কনভারসেশন করো তাহলে সেই লাইনের সাথে তোমার হলো তোমার কথাবার্তাগুলো আসবে। এখানে মেজর যেগুলো জিনিস তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে, প্রিমিয়ার লিগ কে জিতছে, লিভারপুল জিতছে, এটা লিভারপুলের সেকেন্ড টাইটেল, আগের টাইটেল জিতছিল 2019 নাকি 20-তে। এবার লা লিগা জিতছে বার্সেলোনার 28th টাইটেল। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ এইবার জিতছে হলো পিএসজি, এবং পিএসজি ইন্টার মিলানকে হারাইছে কততে, 5-0। এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট বিকজ দিস ইজ দ্য বিগেস্ট মার্জিন ইন আ ইউসিএল ফাইনাল। এর আগে কোনো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে 5-0 মতো বড় একটা মার্জিনে একটা চ্যাম্পিয়নশিপ জিতা হয় নাই। এবং আরেকটা যেটা সেটা হলো যে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। এটা কেন ইম্পর্টেন্ট আমি বলতেছি, কারণ এটা কিন্তু অ্যাজ অফ রাইট নাও চলতেছে, এটার সেমিফাইনালস দুইটা বাকি আছে এবং তারপর ফাইনালস হবে। এখান থেকে তোমাকে যখন তোমার বাই দ্য টাইম তোমার অ্যাডমিশন, তোমার ভাইভা আসবে, তখন এই জিনিসটা একটা রিসেন্ট ইনফরমেশন হয়ে যাবে যে তখন এটা হয়েছে। সো এই জিনিসটা তুমি ফিফা ওয়ার্ল্ড কাপের তুমি ট্র্যাক রাখবা, যে কে জিততেছে, কে হারতেছে, কতটা হারতেছে, এবং মনে রাখবা যে ফাইনালটা কোন ভেন্যুতে হয়েছিল। এরপর আমরা আসবো যে আমাদের সবচেয়ে বড় যে ইভেন্ট, দ্য কি বলে ব্লকবাস্টার অফ স্পোর্টস, ফিফা ওয়ার্ল্ড কাপ। ফিফা ওয়ার্ল্ড কাপ এবার 2026-এ হচ্ছে কোথায়, ইউএসএ, কানাডা এন্ড মেক্সিকোতে। বেসিকলি তোমার গ্লোবাল জিওগ্রাফি যেটা আমরা দেখলাম যে নর্থ আমেরিকান যেই সাবকন্টিনেন্ট আছে ওইখানে যতগুলো আছে, কানাডা, ইউএস এবং মেক্সিকো। এটা হচ্ছে না নেক্সট বছরের জুলাই 11 থেকে তোমার জুনের 11 থেকে জুলাই 19 পর্যন্ত। জুলাইয়ের 19 তারিখ হলো ফাইনালস হবে। এবং আরেকটা যে বিষয় যেটা হলো আমাদের সবার জন্য একটু ইমোশনাল, সেটা হলো যে আমাদের যে এই লিভারপুলের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স
দিয়েগো জোতা। ও হলো গত জুলাইয়ের 3 তারিখে কার অ্যাক্সিডেন্টে মারা গেছিল। ও হলো পর্তুগাল থেকে স্পেনের স্ট্যান্ডার্ডের সিটিতে যাচ্ছিল টু গো বাই ফেরি। ওর একটা লাঙ্গা অপারেশন হয়েছে, তার জন্য ফ্লাইটে যেতে পারছে না। সো ওর ভাইও কিন্তু মারা গেছে। ওর ভাইও কিন্তু অ্যান্ড্রে সিলভা, ও কিন্তু একটা ফুটবলার ছিল। দুজনেই পর্তুগিজ ন্যাশনাল টিমের ফুটবলার। পর্তুগিজ দুজন প্লেয়ার পর্তুগাল থেকে স্ট্যান্ডার্ডে যাচ্ছিল এবং ওই পথে ওদের একটা কার ক্র্যাশ হয়েছে এবং কার ক্র্যাশে দিয়েগো জোতা মারা যায় এবং ওর ভাইও মারা যায়। দিয়েগো জোতা কয়েকদিন আগে লিভারপুলের সাথে ওরা প্রিমিয়ার লিগ জিতছে। লিভারপুলের সাথে প্রিমিয়ার লিগ জিতছে এবং পর্তুগালের সাথে 2টা নেশনস লিগ জিতছে। এবং এই জিনিসের রিসপেক্টে লিভারপুল হলো ডিয়েগো জোতার যে শার্ট 20 নাম্বার শার্ট ওটা করে রিটায়ার করে রাখছে, সো দ্যাট এটা ইমোর্টালাইজ হয়ে থাকে। এরপরে আরেকটা জিনিস, যদি ফুটবল নিয়ে না খরচ হলো তাহলে আমরা ক্রিকেটে যাবো। ক্রিকেটের সাথে আরো জিজ্ঞেস করতে মানে ফুটবল নিয়ে সব জিজ্ঞেস করছো, এটা আরেকটা অ্যাঙ্গেল। কিন্তু ফুটবল নিয়ে তুমি অনেক কিছু জানো, তো ক্রিকেট নিয়ে তুমি কতটুকু জানো, তখন তোমার অ্যাটলিস্ট বেসিক নলেজটা জানা উচিত। এর মধ্যে যেটা আমাদের মনে রাখতে হবে যে 2024-এ গত বছর ওয়ার্ল্ড কাপ কোনটা হয়েছিল, টি20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল। ইন্ডিয়া সাউথ আফ্রিকা জিতছে, সো তোমার চ্যাম্পিয়নশিপ জিতছে হলো ইন্ডিয়া। 2025-এ এই বছর টেস্ট ওয়ার্ল্ড কাপ জিতছে আবার সাউথ আফ্রিকা। এটা হলো রিসেন্ট, গত জুনের 14 তারিখে। এবং 2027-এ ওয়ার্ল্ড কাপ হবে হলো তোমার সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নাম্বিয়াতে। এই দুইটা ইনফরমেশন যেটা হচ্ছে আপকামিং যে স্পোর্টসগুলো আসছে, 2026-এ হলো ফুটবল ওয়ার্ল্ড কাপ আর 2027-এ হলো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। এই দুইটার এরিয়াগুলো মনে রাখবে, একটা হচ্ছে ইউএস, কানাডা, মেক্সিকো সাউথ নর্থ আমেরিকাতে, আর এটা হলো সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে আর নামিবিয়াতে, মানে আফ্রিকাতে হচ্ছে। এরপরে আমরা অলমোস্ট লাস্টে চলে আসছি। দিস ইজ অনেকক্ষণ ধরে অনেক কিছু বললাম তোমাদেরকে, অনেক ইনফরমেশন দিলাম, অনেক কিছু তোমাদের মাথায় আসবে না। যেগুলো জিনিস আমি তোমাদের বলছি যে ইটস শুড নো, এগুলো জিনিস তোমাদের জন্য কিউরেটেড, এগুলো জিনিস তোমাদেরকে তোমাদের কনভারসেশন আসতে পারে, তোমাদের ভাই ইনফরমেশন। তোমরা ট্রাই করবা যে এই ইনফরমেশন, এই টপিকস রিলেটেড কনভারসেশন জানতে, বা এই হিসাবে তোমাদের নিজস্ব নলেজ বেস ক্রিয়েট করতে। এবং যদি তোমরা আগে থেকে জেনে থাকো তাহলে ভালো, ওগুলো তোমরা পিন পয়েন্ট করে ফোকাস করো কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। ট্রাই টু মেক শিওর দ্যাট ইউ হ্যাভ দ্য কনফিডেন্স টু হ্যাভ আ কনভারসেশন অ্যাবাউট দ্যাট টপিক। তো তোমাকে যদি জিজ্ঞেস করতে হয় তুমি স্যার কি বললাম এরকম যেন না হয়। তোমরা সবসময় একটা কনফিডেন্স বুস্ট করবা। সবচেয়ে বড় জিনিসটা হলো যে অনেস্ট থাকতে হবে, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে এবং তোমাদের টিচাররাও, তোমাদের ইন্টারভিউরাও জানে যে ইউ আর আ স্টুডেন্ট অফ ক্লাস 10 or recently past class 10, you are now starting college, you are not meant to be general knowledge extraordinaire or know as much as a university student or know as much as some international relations এর মেজর করে এরকম মানুষের মতো জানার কথা না। তোমাদের যেই বেসিক কন্টেন্ট আছে সেই পথে, এবং টু আ সার্টেন এক্সটেন্ট তোমাদেরকে দেখবা যে তোমাদেরকে ওইভাবে করেই জিজ্ঞেস করো। তোমাদের যেই যা অ্যান্সার করতেছো মানে জিনিসটা একটা প্রোগ্রেসিভ কার্ভ হিসেবে যাবে। মনে করো যে যদি আমার সময় কয়টা 6-7টা কোয়েশ্চেন করছিল, সো তোমাকে যদি দেখে যে তুমি ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার করছো, ফার্স্ট কোয়েশ্চেনটা ভালো অ্যান্সার করছো, তুমি ওর চেয়ে কঠিন একটা অ্যান্সার করবে। তো ওইটা করার পরে তোমার ওর চেয়ে কঠিন একটা অ্যান্সার করবে। সো তোমাকে দেখবে যে তোমার লাইন ব্যারিয়ারটা কোথায়, তুমি কোথায় গিয়ে তুমি পারা বন্ধ করেছো, যে তুমি এতটুকু করতে গিয়ে পারা বন্ধ করছো। আচ্ছা ঠিক আছে, এরপরে নর্মাল কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করবো, অত কঠিন কোয়েশ্চেন করবে না। কারণ তুমি দেখবে যে তোমার বেসিক নলেজ লেভেলটা কতটুকু আগানো পর্যন্ত আছে। আমার সময় যেটা করছিল যে আই রিমেম্বার যে আমাকে 7টা কোয়েশ্চেন অ্যান্সার করছিল এবং 7টা কোয়েশ্চেন অ্যান্সার করার সময় হলো আমি প্রায় 4টার মতো পারছিলাম। 4টার মতো পারার পরে যে জিনিসটা আমি বলছি যে আমি ভদ্রভাবে যেভাবে করে আমি ভাইভাতে নর্মালি যাবো, স্যার আই ডোন্ট নো দি অ্যান্সার টু দিস কোয়েশ্চেন স্যার। আমার ওইখানে অনেক প্রেশার লাগছিল যে আমাকে 4টা কোয়েশ্চেন অ্যান্সার করছে, তারপর 3টা কোয়েশ্চেন অ্যান্সার আমি টান আমার লাস্টের, আমি একদম শেষের ভাইভায় এসে শেষের ভাইভায় 3টা অ্যান্সার আমি ডাইরেক্টলি নেগেটিভ বলে দিলাম যে হ্যাঁ আমি 3টা পারি না। তাও যে জিনিসটা সবচেয়ে ভালো যে আই ওয়াজ পোলাইট, আই ওয়াজ ফর্মাল। আমি ওকে বলছি না স্যার আমি এটা পারি না স্যার, না স্যার আমি এটা পারি না স্যার, না স্যার আমি এটা পারি না স্যার। I repeated that 3 times. I repeated the negative image 3 times, but I said it honestly and with composure. এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে যে you have to be cordial throughout. তুমি কিভাবে করে বলতেছো, কিভাবে তুমি যদি মনে করো যে হ্যাঁ তুমি এটা পড়ছো, আল্লাহ পাইছি, তোমার হলো এই বাংলাদেশ ক্রিকেট নিয়ে বলছে আমি ইচ্ছা মতো বলে যাবো যেটা আমার যে হ্যাঁ স্যার তখন এটা কি বলে 2024 এটা হয়েছিল, 2025 তোমার শান্ত আর মুশফিকের সাথে এটা হয়েছিল, লাস্ট রেজাল্ট এই তুমি তাড়াহুড়ো করে তুমি অনেক একটা মনে করো যে এটা হাই পিচ টোনে বলতেছো, না হলে তুমি অনেকটুকু মনে হবে যে তুমি একটা রাগ করা, না হলে তুমি একটা ভাব নিয়ে বলতেছো, সহজে অ্যারোগেন্স যেটা ভাব নিয়ে বলতেছো। এই জিনিসটা করা যাবে না। তুমি যখন বলবা তখন তুমি ফর্মাল এবং তুমি কাট টু দ্য পয়েন্ট, তুমি অনেক কিছু জানতে পারো। তুমি যখন অনেক কিছু জানো ইউ
ফোকাস অন দ্য কি অ্যাসপেক্টস যেগুলো তোমাকে জানা যে হ্যাঁ, হচ্ছে যে মুক্তিযুদ্ধ সেক্টর করেছে স্যার 11টা ছিল স্যার এবং এটা এত তারিখে হয়েছে। তোমাকে জিজ্ঞেস করে না হ্যাঁ, যে সেক্টর 1 এ জিয়া ছিল, সেক্টর 2 তে ডোন্ট ট্রাই টু ওভারপ্লে দ্য থিং। তোমাকে ইউ হ্যাভ টু রিমেম্বার ইউ হ্যাভ টু বি কনসাইজ ইন ইওর অ্যান্সার। তোমাকে যতটুকু জিজ্ঞেস করেছে তুমি ততটুকু বলবা এবং ট্রাই টু বি অন দ্য পয়েন্ট অফ দ্য কোয়েশ্চেনস। সেম ওয়ে যেভাবে করে তুমি অনেক কিছু জানতে পারো কম বলবা। তুমি যদি না জানো তাও তুমি এটা ভালোভাবে প্রেজেন্ট করবে। না স্যার, আই ডোন্ট নো দি অ্যান্সার টু দ্যাট কোয়েশ্চেন। এটার সাথে আরো অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আমরা বলবো। এটার সাথে আমরা আসবো হলো তোমার নেক্সট যে ক্লাসটা হবে। তোমাদের একটা স্পেশাল ক্লাস হবে কমপ্লিটলি ডেডিকেটেড টু ভাইভা। অল দ্য টিপস অ্যান্ড ট্রিক্স কিভাবে করে যাবা, কি বলবা, কিভাবে কথা বলবা এবং কোন জিনিসটা তোমার ইন্টারভিউয়ার সবচেয়ে বেশি খুঁজছে তোমার কাছ থেকে। সো তুমি ওইভাবে করে প্রিপেয়ার করতে পারবা। এই ক্লাসটা আমরা শীঘ্রই করব এবং এটার ভিতর থেকে তোমরা তোমাদের প্রিপারেশনটা আরো ভালো করতে পারবা। উইথ দ্যাট বিং সেড আমরা চাই যে তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। তোমাদের হাতে আর কিছু সময় আছে। তোমরা ফোকাস করে এই টাইমটা তোমার ক্রিটিক্যাল। এই ক্রিটিক্যাল টাইমটা তোমরা ভালোভাবে করো, ভালোভাবে প্রিপেয়ার করো। দিনে ৫-৬ ঘন্টা করে দাও সো দ্যাট তোমার ফুল ফোকাসটা থাকে নেক্সট ২ সপ্তাহের জন্য এবং এভাবে করে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো এবং ইনশাআল্লাহ দেখা হবে তোমার সাথে নটর ডেমের বাংলা। থ্যাংক ইউ।